ম্লান মুখে ব্যাগ গোছাচ্ছিল আরশি। রুমমেট কণা এরই মধ্যে এসে দুবার দেখে গেছে ওকে। এবার একটা পেরেছে গাজরের হালুয়া এনে আরশির হাতে দিল। এই নে, এটা খেয়ে বল কেমন হয়েছে। আমি এখন কিছু খাবো না রে। কেন, মন খারাপ? আরশি কোনো জবাব দিল না। কণা বলল, তুই আগেই ঘাবড়াচ্ছিস? আগে বাড়ি যা, বাবা মায়ের সাথে কথা বল। পাত্র পছন্দ হলে তারপর ইয়েস বলবি। তোকে দেখে মনে হচ্ছে তোকে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে। আরো সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সেটা নিয়ে ভাবছি না। ভাবছি আমার বিয়ে হয়ে গেছে এটা জানার পর বাবার চাচুর কি রিয়াকশনটা কেমন হবে। উফ, প্লিজ, এই পুতুল খেলাটাকে বিয়ে বলে মানতে আমি নারাজ আছি। তোর ফুপু এটা জঘন্য কাজ করেছে। দাদাভাইয়ের সাথে ছিল, তো কি হয়েছে? তারা নাকি তোর ভালোর জন্য এটা করেছে। কি যে ভালো করেছে তা দেখতে পাচ্ছি। তোরই হুজুর মার্কা রাখাল ভাইটার গলায় তোকে ঝুলিয়ে দিয়েছে। আর সেও তোকে বউ ভেবে আজও বিয়ে না করে বসে আছে। এসব সিনেমায় চলে বুঝলি, বাস্তবে না। ব্যাগ গুছানোর কাজ শেষে আরো সে নিজের বোরকা বের করে গায়ে চড়ালো। স্কার্ফটার একাংশ নাকের উপর টেনে দিল। কণা দাঁড়িয়ে থেকে বলল, অবশ্য হুজুরের বউ হিসেবে তুই পারফেক্ট। হুজুর মিয়া তো এত বছর তোকে দেখলে টাসকি খাবে। গায়ে গতরে, চুপ করবি তুই? রাগিস না দোস্ত। হুজুর যখন তোকে বিয়ে করে তখন তো তুই ক্লাস 5-এর ছাত্রী। আর তোর রাখাল হুজুরটা তখন সবে স্কুল পাশ করেছে। তোর দাদার আক্কেল টাকেল দেখি কি মনে করে তোর মতো একটা বাচ্চা মেয়েকে অমন 8-9 বছরের সিনিয়র লোকের সাথে বিয়ে দিয়ে দিল। কারণটা আমি নিজেও পুরোপুরি জানি না। যার মানে তার এত কিছু জানার অধিকার নেই, এটা কোনো কথা? তুই এবার গিয়ে ওই রাখাল হুজুরকে বলবি। তুই ওনাকে বারবার রাখাল রাখাল বলছিস কেন? সে একটা খামার চালায়, খামারিকার রাখাল। আর কাউকে রাখাল বলার আগে মনে রাখিস আমাদের নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম থেকে শুরু করে অসংখ্য নবী রাখালি করেছেন। এ পেশাকে কটাক্ষ করার কোনো উপায় নেই, সাবধান। আর বয়সের কথা বলছিস, সেটা এমন কোনো ডিফারেন্স না। আগেকার দিনের মানুষ বয়স নিয়ে এত ভাবতো না। সেসব তো মানধাতা আমলের কথা। মানধাতা আমল কেমন হবে? এ যুগেই তো কত মানুষ ওই ডিফারেন্সই বিয়ে করেছে। শুধু বিয়ে কেন, প্রেম বন্ধুত্ব সবই হচ্ছে। একজন 50 বছরের লোকের সাথে 18 বছরের মেয়ের বন্ধুত্ব বা গেট টুগেদারে তোদের টনক নড়ে না। কিন্তু এই সম্পর্কটায় বিয়েতে গড়ালে তোদের হাই হাই রব ওঠে। তুই মনে হয় তোর বিয়েটা নিয়ে খুব স্যাটিসফাইড। কি রে হুজুরে মনে ধরেছে নাকি? সবসময় ফাইজলামি ভালো লাগে না। আমি শুধু যা সত্য তাই বলেছি। মনে ধরার কি আছে? সে আমার বড় চাচার ছেলে, তাকে আমি শ্রদ্ধা করি। আর শোন, আমার এটা নিয়ে বারবার কথা বলতে ভালো লাগে না। একদল তো নিজেদের মন মতো করে ধরে বিয়ে করে দিয়েছে, আরেক দল সেটা নিয়ে টিপ্পনি কাটছে। ছুরির দুদিকেই ধার, কিন্তু কাটছি তো সেই আমি। আচ্ছা সরি বাবা, এই মুখ বন্ধ করলাম। এবার বেরিয়ে পড়, নইলে দেরি হয়ে যাবে। সেখানে কি হলো না হলো আমাকে সব জানাস। আমার খুব টেনশন হচ্ছে। আরও সে বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। বাস থেকে নামতেই আকাশের গুরুম গুরুম শব্দ শুনতে পেল আরশি। একবার আকাশের দিকে তাকিয়ে চারপাশে তাকালো কাউকে দেখতে পাবার আশায়। ওর আসার খবর বাবা জানতেন, কিন্তু ওকে নিতে আসার জন্য বাবা তো আসেনি, এমনকি কাউকে পাঠায়নি পর্যন্ত। অথচ বাকি ছেলেমেয়েদের বেলায় তার মনোযোগের অভাব নেই। আরশির চোখ ঝাপসা হয়ে এলো। ফপিও তো জানে সে আসবে, সেও তো কাউকে পাঠাতে পারত। অবশ্য ফপির দোষ নেই। এবারও আরশি ফপির কাছে না গিয়ে নিজের বাড়ি যাচ্ছে। দাদাভাই ওকে দেখতে চেয়েছেন। ভাবতে ভাবতে ওর সামনে একটা ট্রাক্টর থামতে দেখে চমকে গেল আরশি। সে কিছুটা সংকুচিত হয়ে পথ ছেড়ে সরে দাঁড়ালো। ট্রাক্টর থেকে এক দীর্ঘদেহী লোক নামলো, যাকে এক নজর দেখা মাত্রই আরশি চিনে ফেলল। টকটকে গৌরবর্ণের মাঝে অমন খাড়া নাক আর একরাশ কালো দাড়ি। আর কার হতে পারে? 2 বছর আগে যেমন দেখেছিল লোকটা তেমনই আছে। কেবল গায়ের রংটা রোদে পড়ে কিছুটা তামাতে হয়েছে। আর দাড়িটা আগের চেয়ে ঘন হয়েছে। এ তো আরশির সেই তথাকথিত স্বামী আরবাজ। আরশির নিকাবটা আরো ভালো করে টানলো। আরবাজ লম্বা চড়া সালাম ঢুকে বলল, তো আপনি আরশি না? জাহের কাকার মেয়ে? জি। ফুপি হঠাৎ করে ফোন দিল একটু আগে। আপনার আসার কথা বলে বলল খোঁজ নিয়ে জানাতে। তা আপনি যে আসবেন তা ছোট কাকা জানতো না। আরশি মুখ নামিয়ে মাথা ঝাঁকালো। ও। আরবাজ কি বুঝলো কে জানে, মাটিতে রাখা আরশির ব্যাগটা অনায়াসে তুলে নিয়ে বলল, ব্যাস এই। জি। ট্রাক্টরে বসতে সমস্যা হবে না তো? আশেপাশে কোনো রিক্সা বা ভ্যানও তো নেই। ট্রাক্টর ছাড়া উপায় কি? আরশি দাঁড়িয়ে ইতস্ত করতে লাগলো। আরবাজ তাড়া দিয়ে বলল, কই, উঠুন। তারপর আরশিকে লক্ষ্য করে দুটো ঠানির জোগাড় করে আরশির পায়ের কাছে রাখলো। আরশি তাতে পা রেখে উঠে বসলো। পথে দুজনে তেমন কোনো কথা হলো না। আরশিকে নামিয়ে দেবার আগে আরবাজ কেমন মৃদুস্বরে বলল, দাদাভাইকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। তার অমর্যাদা করার কথা ভাবতেও পারি না। তবু আপনার নিজস্ব ইচ্ছা ভালো লাগা আছে। আপনি যেটা চাইবেন সেটাই হবে। আমি মাত্র কিছুদিন হয়ে জেনেছি আমাদের বিয়ের কথাটা। মানুন বা না মানুন, দাদাভাইয়ের সামনে কিছু বলতে যেন না। আমি চাই না উনি মনে কোনো কষ্ট নিয়ে যান।
আরও সে কোনো জবাব দিল না। ব্যাগ নিয়ে ভেতরে চলে গেল। ভেতরে ঢুকতেই বাবার সাথে দেখা হলো। বাবা যেন অনেকটা বুড়িয়ে গেছেন। আরুষিকে দেখে তার চোখে পানি চলে এসেছে। চোখ মুছে বললেন, তোকে দেখে মনে হচ্ছিল যেন সায়রা চলে এসেছে। আরুষি কিছু বলল না। সায়রা ওর জন্মদাত্রীর নাম, যিনি ওকে জন্ম দিয়ে দুনিয়া ছেড়েছেন। তারপর থেকে আরুষি ফুপুর কাছেই মানুষ। কারণ মা মারা যাবার কয়েক মাস পরে বাবা সৎমা ঘরে এনেছিলেন। সেখানে আরো সে স্থান সংকুলন হয়নি। তখন থেকে সে ফুপির কাছে থাকতো। কলেজে পড়তে গিয়ে ঢাকা যেতে হয়েছিল বছর দুয়েকের জন্য। পরীক্ষা শেষে আজই বাড়ি ফিরল সে। বাবার দিকে তাকালো আরশি। দাদা ভাই কেমন আছে বাবা? আছে। অবস্থা বিশেষ সুবিধে না। গতকাল উকিল ডাকিয়ে একা ঘরে কথা বলেছে। আমাদের কাউকে কিছু জানায়নি। চিরাচরিত এক ঘরে সুরে বলল জাহেদ আলী। আরশি আপত্তি সুরে বলল, না জানালোই বা। দাদা ভাইয়ের যা সম্পত্তি আছে তা তো চাচ্চু ফুপি আর তোমারই। তা তো আছে। কিন্তু কোন জমিটা কাকে দিচ্ছে? লটারি করে নিলে ভালো হতো না? তাছাড়া খামার বাড়িটার দাম গরু ছাগল সব মিলিয়ে কয়েক লাখ টাকা। ওইটা কি আরবাজ একা গিলবে নাকি? খামার বাড়িটা তো সেই দাঁড় করালো। ওইটা চাচুদেরই পাওনা। আমি এত সহজে খামারের ভাগ ছেড়ে দেব না। ওই খামারের ভাগ আমারও চাই। আরো সে আর কথা বাড়ালো না। বাবা বা বড় চাচু এখনো ওর আর আরবাজের বিয়ের কথা জানে না। জানলে যে কি হবে তা ভাবতে গেলেও গায়ে কাঁপুনি ওঠে। গত বছরই ফুপি ওকে এই সত্যটা জানিয়ে চিঠি লিখেছিলেন। তখন আরশি সব জানতে পারে। এরপর বাড়ি ফিরে দাদাভাইকে একা পেয়ে ধরেছিল আরশি। দাদাভাই ওর মাথায় হাত রেখে বলেছিল, পরে বুঝবি কি পেলি, তখন আমাকে দোয়া দিস। আরশি হঠাৎ আনমনা হয়ে গেল। মাত্র ২১ বছর বয়সে কত বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো ওকে। দাদাভাইয়ের কাছে আর ফুপির কাছে শুনেছে ওর অতীত জীবনের সব কথা। কিছু কথা ওর নিজেরা স্মৃতিতে ভাসে। আরশির বাবারা হলেন দুই ভাই। ওদের বিশাল উঠানের একপাশে আধা পাকা দোতলার ঘর ছিল। নিচের অংশে রোড সিমেন্ট ব্যবহার করলেও ওপরের অংশ কাঠ দিয়ে তৈরি করেছিলেন আরশির দাদা, যিনি তখন ছিলেন গ্রামের অবস্থাপন্ন গৃহস্থ। খুব সাধ করে বড় ছেলে শাহিদকে বিয়ে দেবার সময় পাকা ঘর তুলেছিলেন তিনি। ইচ্ছে ছিল ছেলে মেয়ে বউ নাতি নাতি নিয়ে তার সুখে দিন কাটাবেন। কিন্তু সে বছরই তার স্ত্রী মানে আরশির দাদি মারা গেলেন। তিনি মারা যাওয়ার পর দুই ছেলে শাহেদ আর জাহেদকে দিয়েই নিয়েছিল তার সংসার। একমাত্র মেয়ে বিন্তিকে পাশের গ্রামে বিয়ে দিয়েছিলেন। তারও একটাই মেয়ে। বিন্তির সপ্তাহান্তে বাপের বাড়ি আসে যায়। এর মধ্যে বৃদ্ধের ছোট ছেলে জাহেদেরও বিয়ের কথা পাকা হয়ে গেল। সে জেদ ধরল, আমাকেও বড় ভাইয়ের মতো ঘরে তুলে দিতে হবে, নইলে সে ছাড়বে না। আরশাদ আলী বলতেন, পুবের ঘরটা তো খালি, তুই বউ নিয়ে তো সেখানে উঠতে পারবি। কিন্তু ছোট ছেলে যে ছিল, বড় ভাইকে যেভাবে ঘরে তুলে দেওয়া হয়েছে তাকেও সেভাবেই দিতে হবে। ততদিনে আরশাদ আলীর যৌবনে ভাটা পড়েছে। ব্যবসাপাতিও তিনি সেভাবে দেখাশোনা করতে পারেন না। এগুলো সব বড় ছেলেই দেখাশোনা করে। তার স্বপ্নের খামারটাও তার বড় নাতি আরবাজ তখন থেকেই পড়াশোনার ফাঁকে ফাঁকে দেখাশোনা করত, বাবাকে সাহায্য করত। বরং আরবাজের কারণেই আজ খামারটা এতটা প্রসার লাভ করেছে। বৃদ্ধের শরীরও আর আগের মতো চলে না। তিনি ভেবেছিলেন তার বানানো বাড়িতে দুই ভাই মিলেমিশে থাকবে। পরে সময় করে একসময় শাহেদের তত্ত্বাবধানে আরো ঘর আস্তে ধীরে তোলা যাবে। কারণ নাতি নাতনিরা আছে। এমনিতে তো বাড়িতে ঘরের অভাব নেই। শাহেদের এক ছেলে এক মেয়ে। সে দুটো ঘর নিয়ে থাকে। ছেলে আরবাজ তখন স্কুলে ক্লাস 5-এ পড়ে। ওর মেয়েটা বড়, সে ক্লাস 8-এ পড়ে। ছোট ছেলে জাহেদের শোনো যে পাত্রে দেখা হয়েছিল, সে আবার খুব ধার্মিক পরিবারের মেয়ে। সে নিজেও পর্দা করে। ছোট ছেলে সেই সুবাদে সুর তুলেছিল তার বউ যেহেতু পর্দা করে, সেহেতু তাকে ঘরদোর সেভাবে বানাতে হবে। দুই ভাই এটা নিয়ে কিছুদিন মন কষাকষি চলল। এদিকে ছেলের বিয়ের আর মাস 10 বাকি। সে এরই মধ্যে নিজের কোথা থেকে কামলা জোগাড় করে বাড়ির উঠানে অপর পাশে ঘর তৈরির কাজে হাত দিল। খরচ পিতার ঘাড়ে ফেলল। বৃদ্ধ আর কি করবেন। বিয়ের 10 দিন বাকি থাকতেই সে অংশের কাজও শেষ করে ছোট ছেলে জাহিদকে থাকতে দিলেন। আরশাদ আলীর একটাই দুঃখ, যে তার দুই ছেলের মধ্যে সদ্ভাব নেই। দুজন দুজনকে যেন প্রতিদ্বন্দ্বীর মতো দেখে। এ নিয়ে আরশাদ আলীর মনের কষ্ট শেষ নেই। তিনি মারা গেলে তো এরাও কবরের মুখ দেখা বন্ধ করে দেবে। এসব ভেবে তিনি সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগেন। তবে ছোট ছেলে জাহিদের বউটা আবার শুধু পর্দাসিনী নয়, সে মেয়ে হিসেবেও খুব ভালো মনের। বউ হয়ে আছে আর কয়েক মাসের মধ্যে সে বড় ভাইয়ের স্ত্রী সন্তানদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলল। সে আগের মতো কথায় কথায় স্বামীকে বড় ভাই বা বাবার সাথে জেদ মর্জি করে ঝগড়া বাঁধাতে দেয় না। ফলে শেষ বয়সে বৃদ্ধ আরশাদ আলী একটুখানি সুখের মুখ দেখলেন। বাড়িতে এখন আর আগের মতো যখন তখন দুই ভাইয়ের ফাটাফাটি হয় না। বড়রা বকাবকি করলেও ছোটটাকে তার বউ টেনে ধরে বলে, শোনেন, বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করবেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড় ভাই পিতার সমান, বেয়াদবি করেন না। সেই দুইটা কথা বলছে বলুক, আপনার কোনো ক্ষতি তো আর হয় নাই। সবর করেন, সবরের ফল মিষ্টি। বউটা সর্বদা তার স্বামী জাহেদকে ওয়াজ নসিহতের উপর রাখতো।
বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করতে দিত না। ফলে বড় ভাই একটা পর্যায়ে নমনীয় হতে বাধ্য হলো। একা একা বাতাসের সাথে আর কাহাতুক ঝগড়া করা যায়? তাছাড়া ছেলে মেয়ে বড় হচ্ছে, তারা ঝগড়া পছন্দ করে না। এদিকে বছর না গড়াতে বৃদ্ধের ছোট ছেলে জাহেদের ঘরে এক ফুটফুটে নাতনি জন্ম নিল। দাদা ভাই আরশাদ আলী শখ করে তার নাম রেখেছিল আরশি। ভাগ্যের ফেরে জন্মের সময়ে আরশি হারালো তার পূর্ণবতী মাকে। আরশির বাবা প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে আধা পাগলের মতো হয়ে গেলেন। আরশি তখন বড় চাচির কোলেই থাকতো। এদিকে বৃদ্ধ আরশাদ আলীর চিন্তা আরো বেড়ে গেল। সেই চিন্তায় তিনি দিনরাত কাঁদেন। তার মৃত্যুর পর আরশের কি হবে? ওর বাবা তো নিজেই দিশাহারা। দুদিন ঘরে থাকা তো হঠাৎ করেই এদিক সেদিক চলে যায়। এরই মধ্যে আরশি গুটি গুটি পায়ে হাঁটা শিখেছে। চাচাতো ভাই আরবাজ আর বোন খুশির কোলেই সে বেশি থাকে। এরই মধ্যে একদিন বলা নেই ক নেই, জাহেদ হুট করে বিয়ে করে বউ নিয়ে হাজির। অগত্যা কি করা, নতুন বউকে মেনে নিতেই হলো। তবে নতুন বউ আরশির মায়ের ঠিক বিপরীত, লোভী আর মুখরা প্রকৃতির। বৃদ্ধ বেশ বুঝতে পারলেন সামনে আরশি জীবনের সমূহ বিপদ। জাহেদের মতো দায়িত্বজ্ঞানহীনের হাতে তিনি আরশির ভবিষ্যৎ সারতে পারবেন না। তা সে বাপ হলে কি? এদিকে বছর না ঘুরতেই জাহেদের ঘরে সন্তান এলো। জাহেদ ভুলে গেল যে আরশি নামে তার কোনো মেয়ে আছে। জাহেদের দ্বিতীয় বউ লায়লা বৈষয়িক বিষয়ে যথেষ্ট সচেতন। সে ইতিমধ্যে জাহেদের জন্য ব্যবসা আলাদা করে দেবার দাবিও তুলেছে। আরশাদ আলীর কথায় বড় ছেলে শাহেদও বিরক্তি না করে ছোট ভাইকে ব্যবসা বুঝিয়ে দিয়েছে। অবস্থা দৃষ্টে বৃদ্ধ দেখলেন যে আরশির কোনো ভাই বোন নাই। সৎমায়ের ঘরে ছেলে মেয়ে হবার পর তার বাবা তাকে কতটুকু যত্ন করবে তার কোনো ভরসা নেই। এখনই তো বইয়ের কথায় উঠে আর বসে। তিনি যদি আরশির একটা গতি করে না যান, তবে ভবিষ্যতে এই মেয়েটাকে দেখে রাখার কেউ থাকবে না। তিনি সেদিন বিকেলে কাউকে না জানিয়ে সদরে চলে গেলেন এক পরিচিত উকিলের সাথে দেখা করতে। ঠান্ডা মাথায় তার সাথে পরামর্শ করে সম্পত্তির ভাগ বাটোয়ারা করে দিয়ে এলেন। তবে কঠিন নির্দেশ দিলেন তার মৃত্যুর আগে যেন এই বাটোয়ারা দলে পুত্রদের হাতে না যায়। আরও সে ধীরে ধীরে বড় হচ্ছিল। সে তখন গ্রামের এক মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়ে। একদিন ওর ফুপু বিনতি বাবার বাড়িতে বেড়াতে এলেন। সেদিন আরশিকে আরবাজের সাথে খেলতে দেখেই কি ভেবে তিনি বাবার কাছে ছুটলেন। তারপর পুরো বিকেল বাবার সাথে গুজুর গুজুর করে শাহেদের বইয়ের কাছে আসলেন তিনি। বিনতি ভাইবোকে পিতার আশঙ্কা এবং তার একান্ত ইচ্ছের কথাটা জানালেন। ভাইপো রহিমা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আপনার ভাই আসুক, আলাপ করে দেখি। তাছাড়া ওরা দুজনই ছোট। তাছাড়া আরশি থেকে আরবাজ প্রায় 10 বছরের বড়। বিনতি মুখ ঝামটা দিল, তাতে কি? 9-10 বছর একটা বয়স হলো। মানুষের 15-20 বছরের বড় ছোট হয়ে বিয়ে হয়ে যায়। আরবাজের বাবা নিমরাজি হলেও তিনি ছোট ভাই জাহেদকে বিলক্ষণ চেনেন। আজ তো একটা ঝগড়াটে। ওর দ্বিতীয় বউটা তো আরো পাজি। না, ওর ঘরে মেয়েকে তার ঘরের বউ বানানোর ঝুঁকি তিনি নেবেন না। তিনি সোজা বোনকে মানা করে দিলেন। আরুষির জন্য বড় চাচা হিসেবে যা করার করবেন, কিন্তু ছেলের বউ বানাবেন না। তার এমন সিদ্ধান্ত নেবার পরপর আরুষির যেটুকু তার স্ত্রী প্রত্যুকন্যার তত্ত্বাবধানে ছিল, সেটিও বন্ধ হয়ে গেল। শাহেদ বোনকে বলেন, প্রসঙ্গটা তুলে ভালোই করেছেন বাবু। আরুষি বড় হচ্ছে, আমার ছেলেও বড় হয়েছে। ওদের একত্রে রাখা ঠিক না। আরুষিকে আপনার সাথে নিয়ে যান। আপনার তো একটাই মেয়ে, দুজনকে ভালোভাবে দেখে শুনে রাখতে পারবেন। বিনতি সেদিনই মুখ কালো করে ভাতিজিকে সাথে নিয়ে বাড়ি চলে এসেছিলেন। তবে একটা কঠিন শপথও করেছিলেন, যা অতি শীঘ্রই তিনি বাস্তবায়ন করবেন। বিনতি তার ভাইয়ের মনোভাব বুঝতে পারছে। আরশিতে তার আপত্তি না থাকলেও ছোট ভাই জাহিদকে নিয়ে তার যত ভয়। বিনতি আরশিকে সাথে নিয়ে চলে আসার আগ দিয়ে বাবার কানে কিছু মন্ত্র গজে দিতে ভুলল না। আরশি আর আরবাজকে নিয়ে চরম কিছু করার মহা পরিকল্পনাটা তার মেয়েলি বুদ্ধিই ফসল। সে এক সপ্তাহের মধ্যেই তার বাবাকে আরবাজকে সাথে নিয়ে তার বাবার বাড়ি যাবার কথা বলে গেল। বৃদ্ধ তার বেসামাল বুদ্ধিকে কাজে লাগিয়ে ঠিক তার দুদিন পরেই নাতি আরবাজকে সাথে নিয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হলেন। বৃদ্ধ পিতা তার চতুর্কন্যার পরামর্শে আর বিনতির স্বামী সাহায্যে সেদিনই আরবাজের সাথে আরশের বিয়ে পড়িয়ে দিলেন, এই আশা নিয়ে একদিন এই বিয়ের মাধ্যমেই তারা দুই ভাইয়ের স্বার্থের আত্মীয় পরিণত হবে। আরবাজ তখন সবে স্কুল পাশ করেছে। বিয়ের অফিসিয়ালি ব্যাপার স্যাপারগুলো সম্পর্কে সে তখনও একেবারেই অজ্ঞ। সে মিলাদ মনে করে টুপি মাথায় দিয়ে বসেছিল। ওইদিকে গ্রাম্য হুজুর গড়গড় করে কালিমা পড়ে যাচ্ছেন। আরবাজকে যতবার আলহামদুলিল্লাহ বলতে বলা হয়েছে, সে ততবারই স্বাচ্ছন্দ্যে জোরে জোরে আলহামদুলিল্লাহ বলে দিয়েছে। এসবের মধ্যে আরশি একবার আরবাজের কাছে যেতে চাইলে বিনতি মৃদু ধমকে নিজের কাছে নিয়ে বসলেন। এভাবেই দুই অপরিণত মানুষের এক অদ্ভুত বিয়ের মাধ্যমে দুই ভাইকে অটুট বন্ধনে বাঁধার এক কাঁচা বুদ্ধি কষিয়ে এক অপরিণত বিয়ের সাক্ষী হলেন বৃদ্ধ আরশাদ আলী আর তার কন্যা বিনতি দম্পতি। আরও সে বাড়িতে পা রাখতেই শুনল তার সৎ বাবা মাকে উদ্দেশ্য করে চিকন সুরে বলে উঠল, ওই যে আইসে, কাম আইসকা ফালাই থুইয়া মাইয়া লিগা রাস্তায় গিয়ে খাড়াই আসিল। যেমন লাগে মায়া ঘরে আইব না। আরশি মাকে সালাম দিলে সে তার জবাব না দিয়ে
নিজের মেয়ে আরিফাকে ডাকলেন। দেখ, তোগোর বড় বোনে আইসে আজ এত বছর পরে, তোগোর লাগে কত কিছু আনছে। আরো সে লজ্জিত স্বরে বলল, আমি কিছু কেনাকাটা করতে পারি নাই আম্মা। কেন? তোমার ফুবোর কাছে তো তোমার দাদা ভাই সবসময় টাকা পয়সা পাঠাইছে, তোমার আবার অভাব কিসের? আরো সে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বা, আমি দাদা ভাইয়ের সাথে দেখা করব। জাহেদ আলী মাথা নেড়ে ইশারায় পশ্চিমের আদা পাকা দালানটা দেখিয়ে বললেন, হেই কি আমগোর ঘরে থাকে নাকি? হেই থাকে হ্যার বড়পুতের ঘরে। আরশি কথা না বাড়িয়ে বড় চাচার বাড়ি দিকে রওনা হলো। বিশাল খোলা জায়গাটাকে পাঁচিল তুলে দুভাগ করা হয়েছে, মাঝে একটা লোহার গেটও বসানো হয়েছে। অনেকদিন পর এদিকটায় আসা হলো আরুষির। বছর দুয়েক আগে একবার এ বাড়িতে এসেছিল। সেবার ঢাকা ফিরে যাবার পরদিনই ফুপি ফোনে জানিয়েছিল এক চরম সত্য। তোর একটা সত্য কথা আর জানাই দিই রে মা, তোর মা নাই, বাপ বাচ্চা থাকাও নাই। তোর ভালো লাগাই তোর দাদা ভাই, আমি আর তোর ফুপাই মিলা তোর বিয়া পড়াইছিলাম আমগোর আরবাজের লগে। ও একটা সোনার মানুষ। তগো বিয়ার সময় অয় ছোট আসিল, তুইও তো একেবারেই কুটি আসিলি। তোর বাপের তামসা দেখা তোর দাদাই তোরে আরবাজে লেগে বান্দা দিছে। অখন তোরা বড় হইছস, সত্যটা তোর জানা থাকা উচিত। এতদিনে কই নাই, কারণ এতদিন তকর বুঝ আসিল না। আরবাজে লাগা ওর মায়ের মাইয়া খুঁজতেছে। খুঁজবই তো, পোলার তো বয়স হইছে। তাই আইজি তরেও জানাইছে আর ওরেও জানাই দিলাম। আরো সে সেদিন বোবার মতো শুনে গেছে, কোনো উত্তর দিতে পারে নাই। তবে ফুপির সেদিনের কথাটা শোনার পর আরশির পক্ষে আরবাজের মুখোমুখি হওয়া কঠিন হয়ে গিয়েছিল। আরবাজ আর কয়েক বছরের বড় হলেও মূলত ওর খেলার প্রিয় সাথী ছিল সে। ফুপু বলেছে এই কথা আরবাজকেও জানানো হয়েছে। ওটা শোনার পর আরশি ছুটিতে বাড়িলেও ফুপুর বাড়িতে থেকেছে, ভুলেও এমুখো হয়নি। গত ২ বছরের মধ্যে আজই আরবারের সাথে ওর দেখা হয়েছে। অনেক বদলে গেছে সে। তার তারুণ্য মুছে গিয়ে সেখানে প্রকাশ পেয়েছে এক কর্মঠ পুরুষের বলিষ্ঠ রূপ। আরশি লজ্জায় সংকোচে ভালো করে তাকাতেও পারিনি। ফুপু যতই বলুক বিয়ে হয়েছে, আইনত বা ধর্ম তো এই বিয়ে গ্রহণযোগ্য যে পারবে না। কেউ তা না বলে দিলেও আরশি বোঝে। তবে আর মনের গভীর গোপনে স্বামীর যে মুখছবি ভাসে, সেই ছবি আজ কারোর সাথে মিলে যেতে দেখেছে আরশি। লোহার গেটটা সামান্য ফাঁকা হয়ে আছে, সেই ফাঁকাতেই ভেতরে ঢুকে পড়ল আরশি। এপাশের উঠানটা তক্তক করছে, চারপাশ ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এক কোণে ছোট্ট করে বাগান করা হয়েছে, আর তাতে নানা রকম ফুলের গাছে ফড়িং ওড়াউড়ি করছে। সামনে খোলা বারান্দা পেরিয়ে ঘর দেখা যাচ্ছে। পাশাপাশি ঘরগুলোর দরজায় পর্দা উঠতে দেখলো আরশি। এগুলোর কোনটাতে ওর দাদাভাই মৃত্যুর প্রহর গুনছেন। কথাটা ভাবতে আরশি মনে মনে ম্লান হাসলো। দাদাভাই বৃদ্ধ আর অসুস্থ হলে মৃত্যুর প্রহর গুনছে, আর আজ আমরা সুস্থ ও কম বয়স হলে মৃত্যুর প্রহর গুনছি না ঠিকই, কিন্তু মৃত্যু তো ঠিকই আমাদের প্রহর গুনছে। মৃত্যু গুনছে যে কখন আমরা তার কাছে পৌঁছাবো, কে তার কতটা কাছাকাছি। বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল আরশি। পান খেয়ে পেক ফেলার জন্য বারান্দায় বেরিয়েছিলেন আরশির বড় চাচি রাহিমা। আরশিকে দেখে থমকে গেলেন, তারপর ধীর পায়ে হাসি মুখে এগিয়ে এসে বললেন, আরশি না। আরশি সালাম দিয়ে মাথা নাড়ল। রাহিমার মনের কোণে এক কোণে মাতৃত্ব ছলকে উঠল। প্রায় ছুটে এসে আরশির হাত ধরল। ইস, কতদিন পর তোকে দেখলাম, অনেক বড় হয়ে গেছিস, একেবারে সায়রা বানো। আয় আয়, ঘরে আয়। তোর দাদা জানতো আরশি আরশি করতে করতে মুখে ফেনা তুলে ফেলল। ভালোবাসার উষ্ণতায় আরশির কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে এলো। সে কোনো কথা বলতে পারল না। চাচি ওকে সরাসরি দাদাভাইয়ের ঘরে নিয়ে গেলেন। পচা সিদ্ধ আরশাতালের চোখে পরিষ্কার দেখতে পান না। গত কয়েকদিনের জ্বরে আরও কাহিল হয়ে পড়েছেন তিনি। তবু আরশিকে দেখে তিনি কে কে করে উঠলেন। রাহিমা আরশিকে দাদার বিছানার একপাশে বসিয়ে দিয়ে বলল, আরশি আরশি করছিলেন, এই যে আরশি চলে এসেছে আপনাকে দেখতে। বৃদ্ধের চোখে পানি দেখা গেল। চশমাটা হাতড়ে চোখে দিলেন। আরুষি দাদাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ওর হঠাৎ মনে হলো ওর সত্যিকারের আপন বলতেই একজনই এখনো বেঁচে আছে যে ওকে নিয়ে ভাবে, ওর জন্য চিন্তা ক্লিষ্ট হয়। বাকি সারা দুনিয়াতে ওর আপনজন বলতে কেউ নেই। এই মানুষটি মরে গেলে আর কেউ থাকবেও না। আরশাদ আলী শ্লেষার জড়িত কণ্ঠে রাহিমাকে বলেন, বড় বৌমা, আমার মেয়েটারে কিছু খেতে দাও গো। বাচ্চাটা আমার অত দূর থেকে এসেছে, নিশ্চয় ওর পেটে দানা পানি কিছু পড়েনি। আরশি চোখ মুছে অবাক হয়ে তাকালো। দাদা ভাই, আপনি কি করে জানলেন যে আমি খেয়েছি না খাইনি? আগে বল, যা বলেছি তা সত্যি কিনা। আরশি মুখ নামিয়ে হাসলো। এমন সময় রাহিমা একটা বড় মগে ডাবের পানি নিয়ে ঢুকলো। নেড়ে আরশি, একেবারে কচি ডাবের পানি, আমাদের আরবাজ এইমাত্রই আনছে। তোর ভাগ্যে ছিল পানিটা। কৃতজ্ঞ চিত্তে হাত বাড়িয়ে মগটা নিল আরশি। রাহিমা চলে যেতেই দাদাভাই আরশির হাতটা ধরে বলল, ববুরে, তোরে ভালোবাসে ডাবের পানি পাঠাইছে আমার নাতিটাই। এই সময় সে বাড়ি আয় না, কথাটা মনে রাখিস। আরশি হঠাৎ বিষম খেল। কাশতে কাশতে নাক মুখ লাল হয়ে উঠল ওর। প্রায় ঘন্টাখানিক পর আরশি যাবার জন্য উঠে দাঁড়ালো। আমি এখন যাই দাদা ভাই। যাবি? তোরে একটা কথা কইতে চাইছিলাম, কথাটা রাখিস ববু।
তারপর আরশি কানে কানে কিছু একটা বললেন। আরশি দাদাভাইয়ের দিকে তাকালো। দাদাভাই ওর দিকে তাকিয়ে আছেন। আরশির মনে পড়ল আরবাজের কথাটা যা সে ট্রাক্টরে বসে বলেছিল। আরশি নিজেকে সামলে নিল। সে দাদাভাইয়ের হাতের উপর মৃদু চাপ দিয়ে বলল, অনুমতি দেন দাদাভাই, আমি যাই। কালকে আসবি একটু? আমি 2-3 দিন এ বাড়িতেই থাকবো। প্রতিদিনই আসবো দাদাভাই। তারপর বিন্তির কাছে চলে যাবি? জি। আরশি চলে যাবার জন্য পা বাড়াতেই হঠাৎ মনে হলো আরশাদ আলী ওকে ডাকছেন। আরশি সেদিকে তাকিয়ে দৌড়ে এলো। আরশাদ আলী কিছু বলতে গিয়েও পারলেন না। বুকের উপর চাপ বেড়ে গেল। নিঃশ্বাসে ঘর ঘর শব্দ হতে লাগলো। আরশি চিৎকার দিয়ে বড় চাচিকে ডাকলো। তারপর আরশি কেঁদে কেঁদে আরশাদ আলীর দিকে ঝুঁকে বলতে লাগলো, দাদা ভাই, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আরশাদ আলী ঠোঁট নাড়লেন, কিন্তু কি বললেন তা বোঝা গেল না। এর মধ্যে চাচি ছুটে এলেন। তার পিছন পিছন চাচা যেন ছুটে এলেন। আরবাজও বাড়িতে ছিল। সেও সংবাদ পেয়ে দৌড়ে এলো। আরশাদ আলী আরবাজের হাত চেপে ধরে রাখলেন শক্ত করে। কিছুক্ষণ পর হাত ছেড়ে দিয়ে নিস্তেজ হয়ে পড়লেন। রাহিমা উচ্চস্বরে কান্নায় ভেঙে পড়তে চাচ্ছিল। আরবাজ দ্রুত মায়ের মুখে হাত দিয়ে বলল, সাবধান মা, একদম বিলাপ করবে না, এটা হারাম। 8 ঘন্টার মধ্যে উঠান ভেঙে পড়ল যেন। শাহেদ আলী বিমর্ষ মুখে বারান্দার সিঁড়িতে বসে রইল। গ্রাম্য মহিলারা দলে দলে লাশ দেখতে এলে আরবাজ উপস্থিত পুরুষদের উদ্দেশ্যে হাত জোর করে বলল, আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, গায়ের মাহরাম কোনো নারীকে দাদাভাই লাশ দেখতে দেবেন না। আপনাদের পরিবারের মহিলাদেরকে ফিরে যেতে বলুন, অথবা ভেতর বাড়ি যেতে বলুন। লাশ দেখতে না পারায় একটা বিরূপ মন্তব্যের গুঞ্জন উঠল লাশের জন্য। কোরআন খতমে বাধা দিল আরবাজ। তখনও মহিলা মহলে গুঞ্জন শোনা গেল। আরবাজ দৃঢ়কণ্ঠে তার মায়ের মাধ্যমে জানিয়ে দিল, মায়াতের জন্য কোনো প্রকার কোরআন খানি, কালেমা, খতম টাইপের কোনো বিদাতকে প্রশ্রয় দেওয়া হবে না। কোরআন খতম নিয়ে ছোট কাকা জাহিদ একটা ঝামেলা বাঁধাবার চেষ্টা করলে আরবাজ বিনীতভাবে সবাইকে বুঝিয়ে বলল, আমরা আমাদের মৃতের দাফন জানাজা সেইভাবে করব, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহেবে কেরামগণ করেছিলেন, সেভাবেই হবে ইনশাল্লাহ। ছোট কাকা জাহিদ এর মধ্যে বলে উঠলেন, তাহলে এত বছর আমাদের বাপদারা কি কি ভুল করে গেছেন? আরবাজ নরম সুরে বলল, বেদবি নেবেন না চাচা। ঠিক এই কথাটাই নবীজির চাচা আবু তালিবকে ইসলাম গ্রহণে বাধা প্রদান করেছিল। তিনি তার পিতামাতার নীতি ত্যাগ করে পারেননি, কিন্তু তার ইসলামে না আসা ইসলাম তো থেমে থাকেনি। ইসলাম তার অগ্রযাত্রায় বিজয় নিশান উড়িয়ে চলেছে। এমতর বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আরশাদ আলীর জীবনের দীর্ঘতম অধ্যায় শেষ হলো। সবাই একে একে নিজের মতো ঘরে ফিরে গেল। কেউ সেই অসহায় মেয়েটির খোঁজও নিল না, যে একা সে নিভৃত কোণে দাদার স্নেহ বিজড়িত মুহূর্তগুলো স্মরণ করে নীরবে চোখের জল ফেলছিল। দাফন কাফন শেষে বাড়ি ফিরে এসে কেবল আরবাজ তার ফুপির কানে কানে বলল, আরশির খোঁজ নাও তো ফুপি। সে কিন্তু আসার পর থেকে একদম না খাওয়া। ওকে জোর করে কিছু খাওয়াও। বিনতে একবার শুধু আরবাজের দিকে তাকালেন, কিছু বললেন না। তারপর আরশির খোঁজে চলে গেলেন। আরশাদ আলী মারা যাবার পর স্বাভাবিকভাবে বাড়িঘর ভাগ বাটোয়ারার প্রসঙ্গ এলো। উকিল সাহেবকে খবর দেওয়া হলে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকায় তার পুত্র অ্যাডভোকেট হামিদুল হককে পাঠালেন ফাইলপত্র সহ। গত কয়েক বছর ধরে হামিদুল হক তার পিতার সমস্ত মামলা দক্ষতার সাথে পরিচালনা করে আসে। তিনি প্রথমে একে একে আরশাদ আলীর যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি উল্লেখ করলেন। তারপর মোট সম্পত্তি 5 ভাগ করে তার 1 ভাগ একমাত্র কন্যা বিনতির, আর বাকি 4 ভাগ 2 ভাগ করে 2 ভাইয়ের নামে ঘোষণা করলো। মিসেস আরশাদ আলীর স্ত্রীর গয়নাপত্র একইভাবে ভাগ হলো। সব ঘোষণা শেষে জাহেদ আলী বলে উঠল, সব তো ঠিক আছে, তো খামার বাড়ির নামও দেখি আনলেন না। ওইটা কি বাজান দান করে দিছে নাকি কাউরে? অ্যাডভোকেট হক সাহেব চশমা ঠিক করে বললেন, ঠিক ধরেছেন। উনি ওনার শেষ বয়সে কেনা শখের খামার বাড়ি যা মাত্র 10টি গরু আর 5টি ছাগল দিয়ে শুরু করেছিলেন, তা উনি তার আদরের দুই নাতি জনাব আরবাজ বিন শাহেদ আর আরশি বিনতে জাহিদকে 60 থেকে 40-এর আনুপাতিক হারে হিবা করে গেছেন। অর্থাৎ খামারের 60% পাবে আরবাজ শাহেদ আর 40% পাবে আরশি জাহেদ। যেহেতু আপনাদের প্রাপ্য অংশ হতে উনি কিছুমাত্র কম দেন নেই, এবং এই খামার তার শেষ বয়সের অর্জন, যার মূল পরিচালক জনাব আরবাজ সাহেব, তিনি এই খামার বাড়ির অধিকাংশ অংশের মালিকানা প্রাপ্ত হলেন। বাকি 40 শতাংশের মালিক মৃতের নাতনি আরশি বিনতে জাহেদ। পুরো ঘরে পিনপতন নীরবতা। উকিলের বয়ান শোনার পর 2 ভাই স্তব্ধ হয়ে পড়েছে। শাহেদ আলীর মুখ থমথমে। তার পুত্রের এত কষ্টের অর্জনকে আব্বা 2 ভাগ করে আরশিকে দিলেও কি মনে করে? কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। ওইদিকে জাহেদ আর তার বউ মুখ চাওয়াচাই করতে লাগলো। বড় ভাই শাহেদ আলী রাগে স্বরে বলে উঠলেন, এটা আব্বা কি ভেজাল লাগে হয়ে গেছে? খামার ভাগ হইব কিভাবে? আরো সিরে 40 ভাগ দিতে গেলে তো আরবাজরে গরু ছাগল আদা বেচে দিতে হবে। এদিকে জাহেদ আলীও সমান তালে বলল, আমার মেয়েরই ঠকানো হয়েছে।
একজনের ৬০ আরেকজনের ৪০ কেন? এক চোহে নুন আরেক চোহে তেল। নাতি তো দুজনেই। সম্পত্তি দিলে দিব সমান সমান। বিন্দি চুপচাপ সব শুনছিল। এবার সে দুই ভাইরে থামতে ইশারা করে বলল, আমার একটা কথা আছিল। এদিকে আরো সেই দাদাজানের মৃত্যুতে যথেষ্ট ভেঙে পড়ায় সে অসুস্থ হয়ে পড়েছে। তাই সেই পারিবারিক বৈঠকে থাকতে পারেনি। সে নিজের ঘরে চুপ করে শুয়ে আছে। আর এদিকে আরবাজ এক্ষুনি বসে মুখ নিচু করে রেখেছে। সব শুনে সে একবার চোখটা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার চোখটা খুলেছে। কেউ খেয়াল করলে দেখতে পেত তার ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা। উকিল সাহেব অনেক আগেই বিদায় নিয়েছেন। ঘরে তখনও দুই ভাইয়ের ছোটখাটো কথা কাটাকাটি চলছিল। এর মধ্যে জাহিদের স্ত্রী লায়লা চিকন কণ্ঠে বলতে লাগলো, নাতি নাতিন কি এই দুজনের, যে তিনি দুজনে হেবা করে গেছেন? বাকিরা কি গাঙ্গের জলে ভাসিয়েছে? এটা কিনা মিনসাপ। শাহেদ আলী ছোট ভাইয়ের দিকে তাকিয়ে ধমকে বলে উঠল, কি রে, তোর বউ এত কথা কয় গে? বাড়িতে আর বউছি নাই? হেরা কথা কইছে? না, কথা সব হেই জানে। জাহেদ বউকে ধমক দিল, হেই, তুমি চুপ করো, যাও ঘরে যাও। হ, উচিত কথা কইলে দোষ। লাইলা মুখ ঝামটা মেরিয়ে ছেলে মেয়ে নিয়ে নিজের ঘরে চলে গেল। আরবাজ তার ফুপুর দিকে তাকালো। বেবি কিছুটা ইতস্ত করে বলল, তোমরা অকারণে ঝগড়া করতেছিলা। আব্বাই যা করছে আমাগোর ভালোর বোঝাই করছে। আব্বা সারা জীবন আরশির জন্যই কাঁদছে। আরশি এক হিসেবে এতিম। আব্বা ওর একটা বিধির ব্যবস্থা করে গেছে, এতে আমগোর সবার খুশি হওয়া উচিত। কি খুশি হব আমরা? শাহেদ আলী তেতে উঠলেন, এই খামার আমার ছেলের ঘামে বিছা পরিশ্রমের খামার। ফট করে আরেকজনের ঝুলি দিলে তো হলো না। আরশির জন্য তো ওর বাপ বাঁচি আছে, তারে খামারই দিতে হবে কেন? বিষয়টা তো সোজা না। আমার কাছে তো সোজা মনে হচ্ছে না। এর মধ্যে ক্যাচাল আছে। বিনতি ইতস্ত করে কিছু বলতে যাবার আগে শাহেদ আলীর ফোন বেজে উঠল। সে ফোন ধরে দাঁড়িয়ে পড়ল। স্ত্রীকে ইশারা করতেই দুজনে বেরিয়ে গেল ঘর ছেড়ে। জাহেদও গজরাতে গজরাতে উঠে গেল। এত পান সেটাও হ্যাগো মন ভরে না। আমার মায়ের দিছে দেখিয়া হ্যাগো চলে। ঘর খালি হয়ে গেলে আরবাস বিনতির কাছে এসে ডাকলো, কিছু তো বললে না ফুপি? কি কমু বাজান, তোর বাপ চাচে যা শুরু করছে। আব্বাই তো মরে গিয়ে বাঁচিছে, এখনো তো জ্বালা আমার। কথাটা কইতেও ভয় লাগতেছে। হেরা দুই ভাই আসি আমারে কুরুল দিয়ে দুই টুকরা করব। কেমনে যে কি কই। তাহলে আমার আর আরসের কি হবে? তোর আর কি হবে? আব্বাজান সম্পত্তিটা ফালাইছে এমন করে যেন তোরা দুজন দুদিক যাবার না পারস। এখন খামার একলা নিজের করে নিতি, গেলে আরশি তোর ময়রা বাইচে 50 লাখ টাকা দেওয়ান লাগবো। তাছাড়া নিজের ভাগ আরশি ছাড়ি দিলেও ওর বাপে তো ওই ভাগের কানাকঞ্চিও ছাড়বো না। তখন কি করবি? তুই ভাবি ঠিক কর। আমি খামার নিয়ে ভাবতাছি না, আমি আরশির জন্য ভাবতাছি। ওকে দাদা যান আমার করে রেখেছে, আমি এটা ভুলতে পারবো না। এখন আমাদের বিয়েটা পাকাপোক্ত কিভাবে করা যায় সেই ব্যবস্থা করো। এটা দাদাজানের ইচ্ছা ছিল যে আরশি আমার বউ হবে, আর এটাই ফাইনাল। এর অন্যথা হবে না। আগেই ক্রেজি হস কেন? তোর বউ তোরই থাকবো। এমনি করে করে মানসি তোরে ভুল বুঝবো। কইব খামার বাঁচিনি লিগা তুই এইসব বলতেছিস। মানুষের গুল্লি মারো। মানুষ আমার মনটা দেখতে পারবে না বলে অনেক কথাই বলবে। কিন্তু তুমি, তুমি তো জানো, গত 2 বছর ধরে আমাকে বিয়ের জন্য আটকে রেখেছি। কোনো দিকে আগাইতে দেয় নাই। এটা সেটা বলে কত প্রস্তাব ফিরাইয়া দিছে। অন্তত তুমি তো জানো যে আমি কি চাই। তা তো বুঝলাম রে বাজান। এখন তো হেরা সম্পত্তির বন্টক শুনছে। এখন দেখ না, তাগর মুখ দিয়েই কথা বাইর হইব। যদি না বের হয়, আরে হইব হইব, সবুর কর রে বাজান। এত ভাবতে আমার ভালো লাগছে না ভুপি। আমার সাথে আরো সে বিয়ে হয়েছে, আর সেটা দাদাজানের দেওয়া। আইন বা ধর্মে এটার পরিণতি যাই হোক, এটা ঠিক থাকবে। আমি ওরে নতুন করে বিয়ে করে সংসার পাতবো। ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করার কথা ভাবতে পারছি না। হ্যাঁ, একমাত্র যদি আরো সে নিজে রাজি না থাকে তো সেই আলাদা কথা। তার আগে আমার মত বদলাইতে পারবো না তোমরা। তুমি কথাটা আব্বা আমারে জানাই দাও। তোর আব্বা আমারে একা জানাই লাভ নাই। আরো সেই বাপের মতন থাকান লাগবো না। তাহলে কি করতে চাও? আমি জানি না রে বাবা। জানো না তো আমাদের বিয়ে দিছিলে কেন? যে বয়সে তগর বিয়ে দিছিলাম, ওই বয়সও আমার নাই, এই তেজও আমার নাই। তোর ফুপায় 12 মাস অসুস্থ থাকে। নিজের মায়াটারি নিয়ে চিন্তায় মরি। এরই মধ্যে তগো এই ক্যাচাল আমি আর পারি না। আমি কাল সকালেই চলে যাব। চলে যাবে মানে? আমাদের এটার সমাধান করবে কে? মাথা খারাপ করিস না তো বাপ। একটু ভাবতে সময় দে। আরশি তো আর পালাই যাচ্ছে না বলে বিনতি বেরিয়ে গেলে আরবাজ দুহাত কোমরে রেখে দাঁড়িয়ে রইল। ওর কপালে চিন্তা রেখা। আরশি ফুপুর কাছে সবই শুনেছে, শুনে কোনো মন্তব্য করেনি। ফুপির কথার ফাঁকে ফাঁকে আরবাজের এক রকমের কথাও শুনেছে সে। শুনে তার কুমারী হৃদয়ে কাঁপন ধরেছে। কারো চাওয়ার পাত্রী হবার মাঝে যে এত উচ্ছ্বাস লুকিয়ে থাকে তা আজও জানলো আরশি। তবে ওর আনন্দে ভাটা পড়তে দেরি হলো না। পরদিন ফুপু চলে যাবার পরপরই সৎমা বাবার কানে নতুন মন্ত্র জপে দিলেন, আরশিরে গ্রামের সহজ সরল ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। আর খামারের ভাগ বিক্রি করে সেখান থেকে আরশির বিয়ের খরচ এবং পাত্রের হাতে তুলে দেওয়ার মতো টাকার ব্যবস্থা হবে।
আবার বাকি টাকা জাহেদ আলী তার ব্যবসায় লাগাতে পারবে। আরুষি মেয়ে মানুষ, ও এত টাকা দিয়ে কি করবে? বরং ওর টাকা ওর জামাই পেয়ে যাবে। পরে ছেলেকে এতগুলো টাকা সে দিতে পার কোনো যৌতিকতা নেই। লায়লার স্বামীকে গোপনে খামার বিক্রির পার্টি জোগাড়ের পরামর্শ দিল, কারণ আরবাজ অত টাকা ক্যাশ নগদে দিতে পারবে না। আর এরই মধ্যে উকিল ডেকে খামারের একটা খসড়া হিসাব বের করে ফেলা দরকার। বলা যায় না, প্রতিপক্ষ এর মধ্যে যদি গরু ছাগল নয়ছয় করে বসে। কথাগুলো জাহিদ আলীর মনে ধরল। সে আরুষির অংশ বিক্রির পায়তারা শুরু করলো। আরবাজ ভোরে উঠে নামাজ পড়ে ফেরার পথে প্রতিদিনই খামারে একটু ঢু মেরে যায়। এটা তার নিত্যদিনের অভ্যাস। আজ মসজিদে অনেকটা সময় একা চুপচাপ বসেছিল। মনটা বিক্ষিপ্ত থাকায় গতরাতে ভালো ঘুম হয়নি। মসজিদে বসে থাকায় কিছুটা ভালো লাগছিল, তাই মসজিদের এক কোণে চিত হয়ে শুয়েছিল। মাঝে মধ্যে এটা ইচ্ছে করেই করেও, সুন্নত ভেবেই করে। তাছাড়া মসজিদের মাটিতে সবার মধ্যে এক ধরনের আলাদা আনন্দ আছে। আজও শুয়ে শুয়ে তসবিহ তাহলিল করছিল। কখন যে চোখটা লেগে এসেছে খেয়ালই করেনি। চোখ মেলতে দেখলো চারদিকে রোদ জলমল করছে। পা চালিয়ে বাড়ি ফেরার পথে দৃশ্যটা চোখে পড়লো। জাহেদ আলী দুজন লোকে তার খামার দেখাচ্ছে। আর বা চুপচাপ দৃশ্য দেখে চলে এলো। কিন্তু মনে নানান প্রশ্ন উকে দিতে লাগলো। ছোট কাকা কাদেরকে খামার দেখাচ্ছিলেন? তার মতলবটা আসলে কি? তাহলে কি আরুষি তার অংশ বিক্রি করে দিতে চায়? কিন্তু এমনটা তো হবার কথা না। নাকি ছোট কাকা বিষয়টা নিজের হাতে তুলে নিয়েছেন? কিন্তু আইনে তো ওই অংশ বিক্রিতে যেতে হলে আগে আরবাজকে সারতে হবে। আরবাজের সম্মতির বাইরে ওকে না জানিয়ে সে বাইরে দিতে পারবে না। তাছাড়া আরবাজ তো নিজেও নগদ টাকা দিয়ে আরুষির অংশ কিনতেও পারবে না। আচ্ছা, এসব কি ভাবছে সে? বেচা কেনার কথা আসছে কেন? না, আগে বিষয়টা জানতে হবে। মুশকিল হলো, আরুষির সাথে কথা বলার কোনো সুযোগ নেই। এক কাজ করলে কেমন হয়? ফুপির মাধ্যমে সরাসরি আরুষিকে বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়? না, ফুপিকে দিয়ে কিছু হবে না। যা করার ওকেই করতে হবে। তবে তার আগে বাবা মার সাথে কথা বলতে হবে। তাদের মাধ্যমে প্রস্তাব পেশ করতে হবে। সেলির কথায় শাহেদ আলী ঘাড় বেঁকিয়ে তাকালেন। কি কইলি? আরবাজ একবার মায়ের দিকে তাকিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে মাথা ঝাঁকালো। জি আব্বা, আমি আরুষিকে বিয়ে করতে চাই। রাহিমা বউকার মতো একবার বাপ আর একবার ছেলের দিকে তাকিয়ে তারপর সহজ স্বরে বলল, মন্দ কি কইছে? ভালোই তো। বউ পাইলাম, সম্পত্তিও নিজগর থাকলো। মা, শেষ পর্যন্ত তুমি আমাকে ভুল বুঝলে। আরুষির সম্পত্তির জন্য তো ওরে আমি বিয়ে করতে চাই না। ওর সম্পত্তি ওরই থাকবে, সেটা বিয়ের আগে হোক কিংবা পরে। ওর জিনিস ওরই থাকবে। তাহলে হঠাৎ বিয়ের ভূত চাপলো কি করে মনে? দেশে কি মেয়ের অভাব? মেয়ের অভাব নেই, তবে ভালো মেয়ের বড় অভাব। আমি আরশিকে বিয়ে করব বলে ঠিক করেছি। তোমরা প্রস্তাব পাঠাও। আর না পাঠালে আমি বিয়ের কথা ভুলে যাও। বড় উতলা হয়ে গেছিস দেখি। ঘটনা কি? কিসের ঘটনা কি? সে ভালো মেয়ে, বিয়ে করতে চাইতে তো দোষ নাই। সে মেয়ে ভালো হইলে কি? ওর বাপ হলো একটা শয়তান আর মা তো। ছোট কাকারে তো ছোটবেলা থেকে দেখতেছি সে একটু অন্যরকম। আর চাচি তো ওর আপন মানা। তার ভালো মন্দে আমাদের তো কিছু যায় আসে না। আরশির মা কেমন ছিলেন তা তোমরা দুজনেই জানো। শাহেদ আলী কিছুক্ষণ নীরব রইলেন। তারপর উঠে চলে গেলেন। বাবা চলে যাবার পর আরবাজ মাকে ধরল। রাহিমা খানিক ভেবে পরক্ষণে বলে উঠলেন, তোর ছোট কাকা কি মনে করবে জানোস? কইব সম্পত্তি বাঁচানোর লেগে এমন করতেছে। যার যেটা বলার সে সেটা বলুক। তাই বলে আমরা ভয় পেয়ে নিজেদের জীবন নষ্ট করব নাকি? মা, তুমি প্রস্তাব পাঠাও। পাঠালে কি আর ওরা মানবো? তাছাড়া আরো সির মতামত জানা দরকার। আমি আগে তোর ফুপুর লগে কথা বললে নেই। আরবাজ খানিক নীরব থেকে উঠে চলে গেল। সব শুনে আরো সে চমকে উঠল। দাদাজান আমাকে কেন খামারের অংশ দিবেন? দিবেন না, দিয়ে গেছেন। তোর মা আর আমি মিলে ঠিক করেছি, তোর ওই অংশ বেচে যা টাকা হয় তা দিয়ে তোর ভবিষ্যৎ গড়ব। তোর বিয়ে শাদী, পাত্রপক্ষরা আজকাল মোটা অঙ্কের টাকা চায়, সেখানে দিতে হবে। এত টাকা আমি পাবো কোনে? তাই আমার অংশ বেচার আগে তুমি আরবাজ ভাইয়ের সাথে কথা বলেছো বাবা? অর্লকে কি কথা? আমার জায়গায় আমি রাখুম না বেচুম, তার কওনের কি আছে? আরও সেই বিভ্রান্তের মতো তাকালো। এসব কি ঘটছে তাকে নিয়ে? ওর বাবা যে কাজটা করতে যাচ্ছে তাতে আরবাজের কষ্টে করা খামার ভেঙে গড়িয়ে দেওয়া ছাড়া আর কিছুই না। কিন্তু এখানেতে কি করতে পারবে? ওর কথা বাবা হয়তো শুনতেও চাইবে না। একটা সহজ সমাধান ছিল, যেটা দাদাজান করে দিয়ে গেছেন। কিন্তু সেটা প্রতিষ্ঠিত করার কেউ নাই। ফুপু চুপ মেরে বসে আছে। ভাবতে গিয়ে আরুষির অস্থির লাগছে। এই দুদিন পরে এক বিকেলে লায়লা আরুষিকে পোশাক বদলে পরিপাটি হতে বলেন। বাড়িতে নাকি কিছু মেহমান আসবে। কিন্তু আরুষির মন বলল অন্য কথা। বাবা এবং সৎমা নিশ্চয়ই ওর বিয়ের ব্যবস্থা করেছেন। তাহলে আরুষির কি হবে? কিভাবে মিলবে ওর এতদিন ধরে দেখা স্বপ্নের কিনারা? আরও সে ফপিকে ফোন দিল। ফপি, শুনেছ কিছু? কিসের কথা কইতাছোস? বাবা মার বিয়ে ঠিক করেছে। পাত্রপক্ষ আজ বিকেলে দেখতে আসবে। কস কি? তুমি কি এখনো চুপ করে বসে থাকবা? আচ্ছা, আমি দেখি কি করবার পারি।
আরবাজ দুহাতে ওভারঅল পরে গরুর দুধ ধুইছিল। ওর এখানে মেশিনও গরুর দুধ ধোয়া হয়, কিন্তু ওর জানা মতে মেশিনে এই কাজটা করলে গরুর কষ্ট হয়। আর এটা জানার পর সে পারতপক্ষে মেশিন ব্যবহার করে না। নিজে তো বটেই, আরও লোক লাগিয়ে কাজটা করানোর চেষ্টা করে। কিন্তু বর্তমানে গরুর পরিমাণ বেড়ে যাওয়ায় কাজটা অসাধ্য হয়ে উঠেছে। তবুও আরবাজ সুযোগ পেলে কাজটা হাত দিয়ে করার চেষ্টা করে। এমন সময় তার ফতুয়ার পকেটে মোবাইল বেজে উঠল। হাতের কাজটা শেষ করে আরবাজ হাত থেকে গ্লাভস খুলে মোবাইল ধরল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে? আরবাজ কইছিস? জি। আপনি তো আমাকেই ফোন দিলেন। এত কথা ধরস কেন? এই শোন, আজ যে আরুষিকে দেখতে আসবো। কে দেখতে আসবে? মানে? বুঝলাম না। আরে, আরুষিকে দেখতে পাত্রপক্ষ আসবো। সোজা কথাটা বুঝতে এতক্ষণ লাগে কেন তগো? আরবাজের মুখ গম্ভীর হয়ে গেল। কথাটা কে জানালো তোমাকে? কে আবার? আরুষি নিজেই। আরুষি? অস্ফুট স্বরে বলল সে। হ, হেই একই সুর। ফুপিয়ে কিছু করো। আরবাজের বুকে রক্ত ছলকে উঠল। তার মানে আরুষি ওকে ভালোবাসে, ওর কাছে আসতে চায়। দাদাজানের গড়ে দেওয়া সম্পর্কের প্রতি ওর অনুভূতি কাজ করে। কি হইল? কথা কস না কেন? এখন কি করবি? আমি তো এই বেলা আইতে পারুম না। তরফুবার শ্বাসের টান উঠছে। এখন আরশিরে ওরা পছন্দ করে ফেললে পরে করতেই পারে। সে না পছন্দ করার মতো মেয়ে তো নয়। আনমনেই বলে উঠল আরবাজ। ফুপুকে বলল, তুমি যখন আসতে পারবে না তো আর ফোন দিয়ে লাভ কি? তুমি ঘরে বসে আমাদের তামাশা দেখো। আমরা মরে যাই বাঁচি, তাতে তোমার কি? তুমি ঘরে দৌড় দিয়ে বসে থাকো। ওই সারা, কথার আগে রাগস কেন কেন এত? রাগ হবে না তো কি করব? বসে বসে আরশির বিয়ে তো দেখবো। তোমাকে কত করে বললাম বাবাকে জানাও, ছোট কাকাকে জানাও। তা না করে তুমি দুম করে চলে গেলে। আমি কাল আসবার চেষ্টা করবানি। হুম, রাখলাম ভুপি। অসন্তুষ্ট স্বরে বলল আরবাজ। রাগ করিস না বাজান, তোর বিয়ে আরশি লগেই হইব। অত ডরাইস না। আরে দেখ না কি কয়। হুম, তালগাছ দেখায় দেখা তো এ পর্যন্ত আনলা। আর কথা বলতে ভাল লাগতেছে না ভুপি। ফোন রাখলাম। আসসালামু আলাইকুম। ফোন কেটে নিজের ঠোঁট দাঁতে কামড়ে ধরল আরবাজ। বাম হাত কোমরে ঠেকিয়ে ফোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল সে। হঠাৎ কি মনে হতে দ্রুত ফোন চাপলো আরুষির নাম্বারে। নাম্বারটা মাত্র সেদিনই ফুপুর কাছ থেকে চেয়ে নিয়েছে। আগে ইচ্ছে করে নেয়নি। কারণ হাতের কাছে থাকলে ফোন ধরতে ইচ্ছে করবে, কথা বলতে ইচ্ছে করবে। কিন্তু আরবাজ নিজেকে এ থেকে বাঁচিয়ে রেখেছে। কারণ শরীয়ত সম্মতভাবে ওরা এখনো পরিপূর্ণ স্বামী স্ত্রী হতে পারেনি। ছোটবেলার বিয়েটা এখন ওদের অনুভূতিতে রয়ে গেছে। সেটা বাস্তবসম্মতভাবে পরিপূর্ণতা পায়নি। না ধর্ম, না আইনত। এবারই আর সে ফেরার পরে নিজ উদ্যোগেই ফুপুর কাছ থেকে ফোন নম্বর চেয়ে নিয়েছে। কারণ ওর ইচ্ছে আছে এবছরই বিয়েটা সেরে ফেলা। সেটা ভেবেই নাম্বারটা নেওয়া। বলা যায় না কখন কাজে লাগে। কিন্তু দাদাজানের মৃত্যু সবকিছু ওলটপালট করে দিয়েছে। ভাবনার জগৎ থেকে ফিরে এলো আরবাজ। ভেবে দেখলো এই মুহূর্তে ওর আরুষির সাথে কথা হওয়া খুব দরকার। কাজটা উচিত হবে না অনুচিত তা ভেবে দেখার সময় পেল না আরবাজ। কল করে বসলো। ফোন কানে ঠেকিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। গমগমে স্বরে উচ্চারণ করলো আরবাজ। কে? ওপাশে আরুষির চমকে ওঠা কণ্ঠ শোনা গেল। আরবাজ গম্ভীর স্বরে বলল, এটা কি সালামের জবাব হলো? ওয়ালাইকুম আসসালাম। মৃদু স্বরে আরুষি বলল, কেউ সালাম দিলে তাকে আরো উত্তম রূপে সালাম জবাব দিতে হয়। পুরো জবাবটা অন্তত দাও। তুমি কি চাও না অতি সত্বর বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চার বাপ হই? বরকতের দোয়া থেকে বঞ্চিত করছো কেন? ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ও বারকাতুহ। নিচু স্বরে বলল আরশি। আজ তোমাকে তুমি করে বলছি বলে অবাক হচ্ছ নাকি? সেদিন তোমাকে পুরোটা সময় আপনি বলে ডেকেছি। তবে তুমি ভদ্রতা করে একবারও বলনি তুমি করে বলতে। তুমি করে তো বলবেন। আমি আপনার কত ছোট, তাই নাকি? আর তোমার কাজকর্ম তো ছোটদের মতোই। আমি আবার কি করলাম? দাদাজান যে আমাদের দুজনকে এক করে গিয়েছে, সে খবর তোমার কাছে নিশ্চয়ই পৌঁছেছে। উত্তর দাও। চুপ করে থাকবে না। জি, শুনেছি। তাহলে আজ কি ভেবে তুমি আরেকজন পুরুষের সামনে পাত্রী সেজে যাচ্ছ? কথা বলছো না কেন? আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না। কেউ বাড়ি বয়ে এলে আমার কি করার আছে? দেখো, আমাদের দুজনেরই দাদাজানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত। উচিত কিনা বলো? জি। তাহলে তুমি বলো, তোমার কি তাদের সামনে যাওয়া উচিত? বাবা বলে মুখের উপর না করব কি করে? তার মানে যাবার জন্য তুমি এক পায়ে খাড়া? আরে, আপনি এভাবে কথা বলছেন কেন? কে বলল আমি এক পায়ে খাড়া? বাবার সাথে মুখে ওপর তর্ক করব নাকি? আমার সাথে তো বেশ করছো। আপনি আসলে বুঝতে চাইছেন না। আমি আসলে কি বুঝতে চাইছি না? আচ্ছা বাদ দিন। এখন আমি কি করব সেটাই বলুন। তুমি ওদের সামনে যাবে না ব্যাস। একদম যাবে না। কিভাবে ঠেকাবে সেটা তুমি জানো। কিন্তু আমি যেন না শুনি তুমি ওদের সামনে গেছো। গেলে কি হবে? আরো সে হাসি চেপে বলল,
আমি কিন্তু ঠাট্টার মুডে নেই। আমি ঠাট্টা করছি না। ছোটবেলায় একবার মাথায় গাঁটটা মেরেছিলাম, মনে আছে? হুম। এবং সেজন্য যে বড় চাচির হাতে পিটুনি খেয়েছিলেন সেটাও মনে আছে। আর কি মনে আছে? এই যে কথায় কথায় খালি রেগে যান। ছোটবেলা থেকেই দেখেছি এই একটা কাজে আপনি ভালো মতো করেন। কাজের কাজ তো কিছুই করতে দেখলাম না। উস্কাইতেছো? জি না, উস্কাচ্ছি না। এখন কিন্তু আমি অনেক কিছুই পারি। হুম, খুব ভালো। রাখি এখন? কেন? কেউ এসেছে নাকি? কেউ না, এমনি। তো রাখার জন্য এত ব্যস্ততা কেন? আমার সাথে কথা বলতে ভাল লাগছে না? লাগছে তো। তাহলে রাখতে চাচ্ছ কেন? কেউ এসে শুনে ফেললে? মুখের উপর বলে দিবে যে আমার স্বামীর সাথে কথা বলছি। এবার আরবাজের মুখটা হাসি হাসি হয়ে গেল। আহ! কি আমার স্বামীটা? এতদিন কোথায় ছিলেন? প্রশ্নটা নাটোরের বনলতা সেনও জীবনানন্দকে করেছিল। আজ তুমি আমাকে করলে। উত্তরটা জমা থাক, কখনো সুযোগ পেলে সামনাসামনি দেব। আচ্ছা, রাখে এখন। আমাদের বিয়েটা ঠিকঠাক মতো না হওয়া পর্যন্ত তুমি কারোর সামনে যাবে না। তোমার কাজ এতটুকুই, বাকিটা আমি দেখব। রাখি তাহলে। মৃদুস্বরে বলল আরশি। দীর্ঘ শ্বাস ফেলে আরবাজ একই সুরে বলল, ভালো থাকো। আসসালামু আলাইকুম। বারকাতুহ। এখন একেবারে মন থেকে বলছি। আমিও মন থেকে বলছি, তোমার উপরও শান্তি আর রহমত ও বরকত বর্ষিত হোক। জাজাকাল্লাহ। এটা আবার কি বলে? বললাম, আল্লাহ আপনার বিয়ে করিয়ে দিন। এটা অবহেলিত লোকেদের বলতে হয়। ও, বেশ দোয়া তো। জানতাম না। হুজুর মানুষে এটা জানে না কেন? দাড়ি রাখলেও কেউ হুজুর হয়ে যায় না। ওটা যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। আমি এখন অতটা যোগ্য হইনি। আচ্ছা, এখন রাখি। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বারকাতুহ। ফকির নিজের মনে ছটফট করতে লাগলেন। তার একটু গাফিলতির কারণে যদি কোনো রকম বেচার কিছু হয়ে যায়, তাহলে সারা জীবন নিজের কাছে তো বটে, আরবাজের কাছে অপরাধী হয়ে থাকতে হবে। যে কারণে ওর বাবা অত বড় একটা ঝুঁকি নিয়ে ওদের দুজনকে বিয়ে দিয়েছিলেন। আজ কেবল সবাইকে জানানোর ভয়ে সব পণ্ড হতে বসেছে। জাহেদ আরশির ব্যাপারে একজন প্রকৃত বাবার ভূমিকা পালন করছে না। সে কোনো রকমে আরশিকে পার করতে পারলে বাঁচে, নইলে হুট করে কেন আজ পাত্র ডাকবে বাড়িতে? সে এখন তার চতুর বইয়ের বুদ্ধিতে চলা শুরু করেছে। এর নিশ্চয়ই বদমাস মহিলার কূটবুদ্ধি, নইলে রাতারাতি আরশের বিয়ের ধুম পড়বে কেন? বেচারা আরবাজ ওর উপর অনেক আশা করে বসেছিল। শেষ পর্যন্ত আজ হতাশ হয়ে কথাগুলো বলেছে। না, একটা কিছু তো করতে হবে। বেশ কিছুক্ষণ ভাবার পর বিন্তি সাহস করে জাহিদ আলীর মোবাইলে ফোন দিল। কয়েকবার রিং হবার পর রিসিভ হতেই বিন্তি নার্ভাস স্বরে বলা শুরু করলো, তোর সাথে একটু জরুরি কথা ছিল জাহিদ। আরো সিঁড়ে নিয়ে কিভাবে যে কই, তুই শুনলে পরে চমকে যাবি। কিন্তু না বলেও তো পারতেছি না। ইয়ে, তুই কি এখন ঘরে না বাইরে? গড়গড় করে কথাগুলো এক নাগারে বলতে গিয়ে হাঁপিয়ে উঠল বিন্তি। অপর প্রান্তে কোনো জবাব না পেয়ে বিন্তি এবার থমকে গিয়ে হ্যালো হ্যালো করতে লাগলো। কিছুক্ষণ পর লায়লার চিকন কণ্ঠ ভেসে এলো, হাও বুবু। কথাটা পরিষ্কার বোঝা যায় না। এখন কন, তুমি আবার কখন ধরলা? দাও, জাহেদরে দাও। চমকে গিয়ে বিরক্তি মেশানো কণ্ঠে বলল বিন্তি, উনি তো বাসায় নাই। যা কইবার আমারই কন। হ্যাঁ, মোবাইল ঘরে থুয়ে বাইরে গেছে। আর চোখে বাইরের দিকে তাকিয়ে বলল লায়লা। জাহেদ আলী উঠানে কারোর সাথে কথা বলছে, এর মধ্যে ঘরে না এলেই হয়, ভাবছে লায়লা। বেতি ইতস্ত করে বলল, না থাক, আমার জাহেদকেই দরকার। আমারই কোলে কি সমস্যা বাবু? আমি কি আপনি গোর কেউ না? মায়ের পেটের বোন মনে করি কন, আমি তারে বলে দিবানি। লায়লার আন্তরিকতায় বিন্দি কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। কথাটা জাহেদ আলীর কানে সরাসরি দিতে চাচ্ছিলেন তিনি। অবশ্যই লায়লাকে বললে খবরটা তো অন্তত তার কানে যাবে। যাক, এটাও একদিক দিয়ে মন্দের ভালো। জাহিদুলের কটকট করে বলা বাঁকা কথার মুখোমুখি হতে চাচ্ছে না। এখন খবর পৌঁছানোটাই মুখ্য উদ্দেশ্য। খবরটা শুনে হজম হোক, পরে কিছুটা হলে তেজ কম দেখাবে, কথাটা শুয়ে আসবে। এটাই বরং ভালো হলো। লাইলার মারফতে জানিয়ে দেবেন তিনি। ইতস্ত করে বিনতি বলতে শুরু করলো, শুনলাম তোমরা আরশির জন্য পাত্তর খুঁজতেছিল। এ খবর কার কাছ দিয়ে পাইলেন বউ? খবর তো বাতাসে ভাসি বেড়ায়। তা আরশিরে অন্য কোনখানে বিয়ে দেবার আগে জানিও যে আমগোর আরশির একবার বিয়ে হয়েছিল। আব্বাই নিজে ওরে বিয়ে দিয়ে গেছিল। কথাটা তোমাগোর জানা নেই এতদিন। কিন্তু অহন না জানলে পারলাম না। চরম বিষয়ে লায়লা বলে উঠল, এসব কি কন বাবু? বিদ্যেবার সংক্ষেপে আরুষির বিয়ের ঘটনা খুলে বলল। সব শুনে লায়লা বলল, এসব বিয়ের কোনো বাপ মা আছে নাহি ববু। দুজনেই তখন অবুঝ। কথা সেইটা না, বিয়ে হয়েছে এটাই বড় কথা। আব্বার ইচ্ছার একটা দাম আছে না? তা তো আছে। আচ্ছা, আমি আপনার বাইরে সব জানামনি। আরো দু চারটা কথা সেরে লায়লা ফোন রেখে দিল। তার শ্বশুর যেন তা লায়লার কল্পনাতেও আসেনি। এবার ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা নিয়ে ভাবতে বসলো লায়লা। এই খবরটা আরশির বাবা দুদিন পরে জানলেও কোনো ক্ষতি হবে না। কত কারণেতে মানুষ ভুলে যায়।
সেও না হয় ভুলে গেল কথা। কি মনে হতে মোবাইল অফ করে ড্রয়ারে ঢুকিয়ে রেখে দিল লাইলা। মাথায় নানান চিন্তা ঘুরছে। আরও সে বিয়েটা যদি আজই পাকা করে ফেলা হয় তাহলে কেমন হয়। কিছুক্ষণ ভেবেচিন্তে নিজের বাপের বাড়িতে ফোন দিল লাইলা। কারণ পাত্রটা তার আপন ফুফাতো ভাইয়ের ছেলে। সে নিজেই ফোন দিয়ে ফিকির করে এ বিয়ের কথাটা লাগিয়েছে। এখন আরো সে বিয়ের খবরটা প্রকাশ পেলে সব গোবলেট হয়ে যেতে পারে। না, পাত্রকে সব রকম প্রস্তুতি নিয়ে আসতে বলে দিলে আজই আকত করে যেতে কোনো বাধা নাই। পরে সুবিধে মতো বাকি কাজ সারা যাবে। আর একবার বিয়ে হয়ে গেলে কারো কিছু বলার থাকবে না। ফোনে কথা সেরে আরুষির ঘরে গেল লায়লা। সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। লায়লা মনে মনে বাঁকা হাসি হাসলো। যতই নাটক করো না কেন বাছা, বিয়ের ভার যখন পেতেছি তাতে ধরা তোমাকে পড়তে হবে। তুমি এখন আমার হাতে বন্দি। এত সহজে এতগুলো টাকা হাতছাড়া করার বোকামি করার পাত্র লায়লা না। আরবাজের সাথে তোমার বিয়ে হলে আমার শালা দুটোই যাবে। লায়লা আরুষির পাশে বসে করুণ মুখে বলল, এমন বেদ্যবি মানুষ মুরব্বুর সাথে করে? কিসের কথা বলছেন আম্মা? আরুষি অবাক হয়ে সৎ মায়ের দিকে তাকালো। এই যে, তোমার চাচাতো ভাই আরবাজ মিয়ার কথা কই? তোমার বাপের লগে সে কি তক্ক? না, সেই খামারের অংশ দিবে না, কিছুতেই দিবে না। তোমার বাপ তারি বুঝাইয়া সারতে পারে না। হেই তোমারে কয়টা টেহা ধরে দিতে চায়। হ্যার বাপ মা পুত সবটি এক প্যাট। পুরা খামার গিলবে তারা। তুই তো কিছুই জানোস না। তোর বাপ চিন্তায় হারায় তো ওপাশ উপাস করছে। এই মধ্যে তোর বিয়ার কামডা এখনো হ্যাঁ জানেই পানিয়েছে। আজকাল টাকা পয়সার লোভ ছাড়া কেউ বিয়ে করতে চায় না। ওই হিসেবে পোলা খুবই ভালা। কোনো লোভ নাই। কোনো সয় সম্পত্তি হেরা চায় না, খালি একখান ভালো মাইয়া তারা চায়। তোর বাপি হাগর বড় মুখ করে আইতে কইছে। মাগো, জানি তুই তোর বাপের নাক নিচা করবি না, তবু তোর কাছে মিনতি করি, তোর বাপের অপমান হইতে দিস না। মানুষটি আইলে যেন তোর বাপের ইজ্জত থাহে। তুই অমত করিস না মা। আর বাইজার কাছে তোর বাপেরই নিচা হইতে দিস না রে মা। বলে লায়লা ঘন ঘন চোখে মুছতে শুরু করলো। আরো সে পাথরের মতো মুখ করে বসে রইল। ওর হাত পা অসাড় হয়ে আসছে। সে যা শুনেছে সব কি সত্যি? লায়লা বানো মা মিথ্যে বলবে কেন? তার এতে স্বার্থ কি? কিন্তু আরবাজ বাবার সাথে এমন ব্যবহার করেছে, এটা বিশ্বাস করতে মন চাইছে না। এখন কি করবে আরশি? একদিকে তার জন্মদাতা পিতা, আরেকদিকে আকস্মিক দেখা স্বপ্নপুরুষের হাতছানি। এ এক অসহায় বন্দিদশা। অদৃশ্য শিকল তার পায়ে। এই শিকল ছেঁড়ার শক্তি বা সাহস কোনোটাই আরো সে নেই। লায়লা, শুনছো? আমার মোবাইলটা কোণে থুইলাম, কইবার পারো? আরে চিল্লান কেন? আপনার মোবাইল আপনি কই থুইছেন তা আপনি জানেন, আমি কেমনে কমো? ঘরে তো দেখি না। বাইরে কোথাও ফালাইলাম নাকি তাও তো কইবার পারি না। দুইরো, এখন মোবাইলের চিন্তা ছাড়েন। একটু পরে লোকজন আসবো, সেই বন্দোবস্ত করেন। হ্যাগোর লগে কাজে লয়ে আসতে পারে। কেন? কাজী লয়ে আসবো কেন? মেয়ে এখনো চোখে দেখলো না, আমরা ছেলে দেখলাম না, হেরা কাজী নিয়ে আসবো মানে? আইজে কি বিয়া পড়াইবো নাকি? এত চিল্লাইন না। হ্যাঁ গো, পছন্দ নাই হবার কি আছে? ছেলের তো আমার কতবার দেখছি। আর আরো সেও পছন্দ না করেন কিছু নাই। মগু আরো সে কি কালা না ফেদা? এক নজর দেখলেই মনটা মায়ায় ভরে যায়, তাই নাকি? কই, তুমি তো সারাদিন দেখাও। এত বছরে তোমার মন মায়ায় ভরে নাই? বহুত রগমোটা করি কথা কইবার লাগছেন দেখি। চোখ গরম করে দাঁত মুখ খিচিয়ে বলল লাইলা। জোকের বসে নুন পড়ার মতো দশা হলো জাহেদ আলী। সে কুকড়ে গেল স্ত্রীর দিকে তাকিয়ে। হেসে বলার চেষ্টা করলো, রাগ করো কেন? তোমার লগে একটু মস্কারাও করতে পারম না? রঙ্গের প্যাচাল থুইয়া আসল কথা শুনে ভেতরে আহিন, কথা আছে। লায়লার স্বামীকে ভেতরে ডেকে নিয়ে গেল। জাহেদ আলী শেষবারের মতো সারা ঘরে চোখ বুলালো, নিজের হারিয়ে যাওয়া মোবাইলটি এক নজর দেখার আশায়। আরবাজকে অসময়ে বাড়ি ফিরতে দেখে রাহিমা কিছুটা অবাকই হলেন। কিরে বাবা, তুই এই অসময়ে বাড়ি ফিরে আসলি? কিছু হইছে? ছেলের ঘামে ভেজা ক্লান্ত মুখ দেখে রাহিমা কিছুটা চিন্তিত হয়ে এগিয়ে গেলেন। কি আবার হবে মা? ছোট কাকার বাড়িতে বিয়ের ধুম লেগেছে। আরো সে নাকি পাত্রপক্ষ দেখতে আসবে। রাহিমা ছেলের মুখ জরিপ করতে করতে বললেন, ও মা, মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে না? আরবাজ কোনো উত্তর করল না এ কথার। রাহিমা ছেলের মনোভাব বোঝার চেষ্টা করে বললেন, তুই জানলি কিভাবে? মা, পাশাপাশি বাড়ি, জানা কি খুব কঠিন কিছু? হুম, তা তুই আর মন খারাপ কেন? হেরা তো আমগোর প্রস্তাবে দেওয়ার সময়টাও দিল না। এমন হঠাৎ করে মেয়ে দিতে উঠে পড়ে লাগছে যেন মেয়ে পালায়ে যাচ্ছে। দুদিন আগেও তো কিছু শুনি নাই। আরবাজ মাটির দিকে তাকিয়ে কিছু ভাবছিল। এমন সময় শাহিদ আলী ঘরে ঢুকলো। আরবাজ উঠে নিজের ঘরে চলে গেল। শাহেদ আলী গায়ের পাঞ্জাবি খুলে স্ত্রীর হাতে দিয়ে বলল, কি কয় তোমার ছেলে? কি আর কইব, মন খারাপ। কেন মন খারাপ কেন? আরশের বিয়ে ঠিক হয়েছে, মানুষজন আইছে ওই বাড়ি। হে নিয়া আমার বলার মন ভাঙছে। শাহেদ আলী চুপ করে শুনলেন। তারপর একটু ভেবে বললেন, একটা জিনিস খেয়াল করেছো রাহি? কি জিনিস?
আব্বাই খামার বাড়ির ভাগটা এমনভাবে করেছে যেন মনে হয় দুই নাতি নাতিরে এক করে রাখবার চাইছে। কারণ জায়গা জমি ভাগকরণ অত যত সহজ, খামার ভাগাভাগি ততই কঠিন। হইতে পারে আব্বার মনে অগো দুজনে নিয়ে কোনো স্বপ্ন আসিল, নাইলে আব্বার মতো বিচক্ষণ মানুষ এরকম ভাগ করে গেল জিনিসটা বুঝে এলো না। রাহিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমগো আরশি তো মেয়ে মাসাল্লাহ কোনো অংশে কম না। আব্বার ওজনে খুব চিন্তা করতো, পেরেশান হইতো। হুম, এখন কি কয় তোমার পুতে? কি আর করব, মুখ কালো করে বসে রয়েছে। নাস্তা সাধলাম, ভাত সাধলাম, কয় খিদা নাই। জাহেদ হারামজাদা তো প্রস্তাব নিব না, নাইলে আরো সেরে বিয়া করাতে আমগর কি আপত্তি? ঘরের মায়া ঘরেই থাকতো। না, অহন বিয়ার কথা কইতে গেলে কইব খামার বাঁচানি লেগা প্রস্তাব নিয়ে আইছে। তুমি বৈশা না থাকা ওর জন্য পাত্রী দেখো, বিয়া করলে সব ঠিক হয়ে যাইব। এসব কথা তখন মনেও থাকবো না। যেমন লাগে পাত্রী দেখি নাই, আপনার পোলায় একটা পাত্রীও চোখ দিয়ে চায়া দেখছে। সে কোনো মেয়ে দেখতে রাজি না। হ্যার মন পড়ে আছে আরশি নগরে। ওই যে কয় না, বাড়ির কাছে আরশি নগর, যেথা পড়ছি বসত করে, ওই রকম। বুঝি না কিছু। রঙ্গ তো ভালোই জানো। তয় অহন আমরা কি আর করুম কইতে পারো? অগর মায়ে দেখতে আইব আজ। আর আজ তুমি আমারে এইসব কথা কইতেছো? আগে কইলে না একটা কথা আছিল, আগে কইলে কি করতেন? সেটা অহন কয়ে লাভ কি? আচ্ছা, আমার কিছু খাইতে দাও তো, খুব খিদা লাগছে। রাহিমা ম্লান মুখে উঠে গেলেন। ছেলের কষ্টটা তার বুকে বাসে। একটা মাত্র ছেলে তার, অতি আদরের মানুষ। ছেলেও তার অবাধ্য না, মায়ের ভক্ত ছেলে। সেই ছেলেকে তার পছন্দের জিনিসটা দিতে না পেরে মায়ের মন মুচড়াবেই তো। খুব কঠিন কিছুতে সে চায়নি। ছোটবেলার সাথীকে জীবন সাথী করে চেয়েছে। আরো সেও মেয়ে ভালো, কোথাও কোনো সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ রাতারাতি আরো সে বিয়ের জন্য উঠে পড়ে লাগলো কেন জাহেদ আলী? মাত্র দুদিন আগেই মেয়ে নামের সম্পত্তির খবর পেল, আর এখনই ভালো মতো খোঁজ খবর না নিয়েই মেয়ের বিয়ে দেবার জন্য অস্থির হবার কি আছে? আরও সে তো এমন কিছু বয়সও হয়নি, বাচ্চা মেয়ে। তাকে এখনো বিয়ে দেবার মতো কি এমন হলো? এতে ওর সৎ মায়ের কোনো হাত আছে কিনা কে জানে। আচ্ছা, মেয়েটাকে কোনোভাবে ঠকানোর ফন্দি চলছে না তো? দেখা গেল আরশিকে লামসাম করে কিছু ধরিয়ে দিয়ে বাকি টাকা ওর বাপ মা নিজের ব্যবসা নিয়ে ঢোকালো। হলেও অবাক হবার মতো কিছু নেই। জাহিদারের মাথায় এমন বুদ্ধি নতুন কিছু না। এমন প্ল্যান থাকলে আরবাজের কাছে তারা এমনিতেও মেয়ে দেবে না। না, ছেলেকে বোঝাতে হবে আবেগ দিয়ে দুনিয়া চলে না। এটা যত ভাববে ততই কষ্ট পাবে। কালকের কাল্লুর মাকে ডেকে সুন্দর মেয়ের খবর আনতে বলবে রাহিমা। কাল্লুর মা খুব করিতকর্মা ঘটক, বললে সে সুন্দর মেয়ে ঠিকই খুঁজে বের করবে। এতদিন আরশির আশায় ছিল, এখন তো সে আশায় গুড়ে বালি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বামীর জন্য খাবার বাড়তে লাগলেন রাহিমা। এমন সময় আরবাজ রান্নাঘরে ঢুকলো। রাহিমা হাসি মুখে ছেলের দিকে তাকালো। তরেও কিছু খাইতে দেই বাজান? না মা, আমি তোমাকে একটা কথা বলতে আসি। কথাটা তোমার এবং আব্বার দুজনেরই জানা থাকা উচিত। ফুপুই তোমাদের বলতে চেয়েছিল, কিন্তু নানান পারিবারিক কন্দল দেখে উনি কথা বাড়াতে চাননি। কিন্তু এখন কথাটা না বললে বরং সমস্যা বাড়ছে। রাহিমা ভাতের প্লেট হাতে নিয়ে বিস্মিত চোখে ছেলের কথাগুলো শুনতে লাগলেন। ওনার মুখ দৃশ্যতই হা হয়ে গেছে। আরুষির সারা গা ম্যাজম্যাজ করছে। অবেলায় গোসল করার জন্য কিনা কে জানে, মাথাটা ভারবার লাগছে। একটু আগে লাইলা এসে জানিয়ে গেছে কাপড় বদলে শাড়ি পরতে। কিন্তু আরুষির হাত পা যেন নড়াতে ইচ্ছে করছে না, অবশ মতো লাগছে। আরো সেই ভেজা চুল নিয়ে বিছানায় কাত হলো। ওর চোখ বেয়ে নেমে পেল গরম পানির ধারা। কি রে, শুয়ে আসুস কেন? ঘরে ঢুকে জাহেদ আলী নরম ছুঁড়ে জিজ্ঞেস করলো। বাবার কণ্ঠ পেয়ে আস্তে করে উঠে বসলো আরশি। শরীর কাঁপছে তার। জ্বর আসছে কিনা কে জানে, মাথাটা প্রচন্ড ব্যথা। মেয়ের চেহারা দেখে জাহেদ আলী মেয়ের পাশে বসে বললেন, কি রে, শরীর ভালো না? না বাবা, জ্বর জ্বর লাগতেছে, শুকনো মুখে বলল আরশি। কস কি? এদিকে তোর মা তো বিয়ের আয়োজন শুরু করেছে। বিয়ের? গলা শুকিয়ে এলো আরশির। তারা তো আজ দেখতে আসবে। বিয়ের কথা কখন উঠল? তোর আম্মা বলল মেয়ে পছন্দ হলে আজই কাবিন করায় ফেলতে চায় তারা। দূর গ্রামে পথ বারবার আসা যাওয়া কষ্ট, তাই। এসব তুমি কি বলছো বাবা? আরও সেই চোখগুলো লালচে দেখাচ্ছে। সে হঠাৎ বাবার হাত ধরে বলল, আমি এই বিয়ে করতে চাই না বাবা। আমি কি তোমার বোঝা যে আমাকে বিয়ে দেবার জন্য তুমি অস্থির হয়ে গেছো? এত তাড়াহুড়ো কেন? জাহেদ আলী বিস্মিত হয়ে মেয়ের হাত ধরে বললেন, এই কি, তোর শরীর তো জ্বরে পুইরা যাচ্ছে রে। আগে কসনি কেন? অহন ওষুধ আনতে লোক পাঠান লাগবো সদরে। ঘরে কিছু আছে কিনা দেখি। না বাবা, আমার ওষুধ লাগবে না, তুমি আমার কাছে বসো। বলে বাবার হাত ধরে টান দিতেই জাহেদ আলীর মুখটা অন্যরকম হয়ে গেল। মনে পড়ে গেল অনেকদিন আগের একটি দিনের কথা। সেদিনও জাহেদ আলী এমনি উঠে চলে যাচ্ছিল, আর সায়রা তার হাত ধরে টানতে বলেছিল, আমার কিছু লাগবে না, আপনি আমার কাছে একটু বসেন। সেই ছিল সায়রার শেষ আবদার। তারপর আর সায়রা তার কাছে ফিরে আসেনি। লেবার ওয়ার্ড থেকে কবরস্থানে চলে গেছে। প্রচুর রক্তশূন্যতায় ভুগছিল সে। জাহেদ আলী মেয়ের মাথায় হাত রেখে বললেন,
ছেলে তোর মায়ের আপন ফুফাতো ভাইয়ের ঘরে ছেলে, দেখতে শুনতে ভালো, আয়ে পাস দিছে, বাপের ব্যবসা চালায়, তুই সেখানে ভালো থাকবি। মা বেঁচে থাকলে তুমি আমাকে এভাবে পর করে দিতে পারতে না বাবা। আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত নই। আমার শরীরের অবস্থা তো দেখছো, মাথা ব্যথায় উঠে বসতে পারছি না, অথচ সেখানে তোমরা। তুই ভাবিস না মা, অঘরে অপেক্ষা করণ লাগলে ওরা অপেক্ষা করব। আজই বিয়ে হলেও তোর আইজি দিতেছি না। তুই সুস্থ হলি, পরে ধুমধাম করে তুলে তুলে দিব, পুরো গ্রামের লোকদের দাওয়াত করব। আমি তো এসব চাইনি বাবা। বাবাকে বাধা দিয়ে বলল আরশি, আমি তো দাদাজানের খামার বাড়ি ওর ভাগও নেব না, কানা করেও নেব না। ওটা আরবাজ ভাইরই থাকবে। এটা আবার তুই কি কস না কস? তুই ভাগ নিবি না মানে? তোর নিজের অংশ তুই নিবি না কেন? না বাবা, দাদা ভাইয়ের মান রাখতে পারলাম না, তার ভাগ নেবার অধিকারও আমার নাই। কি কস না কস? তুই ভাগ না নিলি পরে জামাইরে টাকা দিমু কোনতে থেকে? আরও সে বাবার দিকে তাকিয়ে শুকনো কাষ্ঠ হাসি হাসলো। এইবার তুমি সত্য কথা বলছো বাবা, পাত্র আমারে না, আমার সম্পত্তিরে বিয়ে করতে আসে। আর তুমি আমাকে সেই পাত্রের গুণগান শোনাচ্ছ। মারে, আমারে ভুল বুঝিস না, তোর ভালোর জন্যই এসব করতেছে তোর মায়। আমার মা মরে গেছে, সে বেঁচে থাকলে কোনোদিন এসব করতো না। আরশির দুগাল নোনা জলে ভাসতে লাগলো। হঠাৎ মাথাটা ঘুরে উঠল আরশির। মাথাটা ব্যথায় ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, বমি বমি লাগছে। আরশি উঠে বাথরুমের দিকে পা বাড়ালো। সামান্য টলছে সে। মাথায় এবার পানি দিতে হবে, জ্বর মনে হয় বাড়ছে। মেয়ের অবস্থা দেখে জাহেদ আলীর খারাপ লাগলেও কিছু করার নেই। আরশি বাথরুমে যাবার সাথে সাথে জাহেদ আলী নিজে উঠে দাঁড়ালো। এমন সময় আরশির ফোন বেজে উঠল। জাহেদ আলী উঠতে গিয়ে বসে পড়লেন। আরশি ততক্ষণে বাথরুমের দিকে চলে গেছে। খানিক দ্বিধাদ্বন্দ্বের পর জাহেদ আলী ফোনটা তুললেন। তার কিছু বলার আগে ওপাশ থেকে শুনল বিন্তির গলা। হ্যালো, আরশি, ওখানে কি হচ্ছে কত? তোর বাপেরে ফোন দিতে দিতে আঙ্গুল ব্যথা হয়ে গেল, সে ফোন বন্ধ করে রাখছে। এসব চালাকি আমি বুঝি না। হ্যাঁ, আরবাজের লগে তোর বিয়া হইতে দেব না বইলাই আমার কথা শুনতে চায় না, ফোন বন্ধ করে রাখছে। লাইলারে কত করে কইলাম যে জায়েদরে যেন ফোন দিতে কয়, না সেও তো ফোন দিল না। তোর বাপে গেছে কোনে? সারাটা জীবন এমন করে নিজের বাপের কথা অমান্য করে গেছে, শেষকালে কি আর রাখবো? ববু, তুমি একলাই কথা কবা, মরে কিছু কবার দিবা? এ কি, তুই ফোন ধরলি কোনছো? পয়লাই তো ধরছি। তুমি তো দম বন্ধ করে তোমার কথা কইবার লাগছো। তো কমু না তো কি করুম? আব্বাই আরো সেরে বিয়ে দিয়ে থুয়ে গেছে আরবাজের সাথে। তুই কিনা সেই বিয়া ভাঙা মেরে আরেক জায়গায় বিয়া দিবার লাগছস। কি কও না কও? আব্বা আবার কবে বিয়ে দিল ওদের? কেন, তোরে লাইলা কিছু কয় নাই? বিকেলে তো তোর ফোনে লাইলার সাথে আমার কথা হইল, তখন তো সবই খুইলা কইলাম। এদিকে তোর ফোন এখন আবার দেখি বন্ধ, ওদিকে আরবাজ। বেন্তির কথা শুনতে শুনতে জাহেদ আলীর চোখ মুখ শক্ত হয়ে গেল। চুপচাপ বোনের সব কথা শুনেছি বলল, আচ্ছা তুমি এখন রাখো, আমি তোমার পরে ফোন দিতেছি। ফোন রেখে হয়তো বিহবলের মতো ভাবতে লাগলো শাহেদ আলী। বাবা এত বড় একটা কাজ করে গেছেন, আর সে ঘুণা করেও জানলো না? তার মানে আরো সে সব জেনে এত অসুস্থ হয়ে পড়েছে। ওদিকে আরবাজও কি জানে? জানলে সে চুপচাপ বসে আছে কেন? বড় ভাই ভাবি কি জানে এসব কি হচ্ছে? তার মেয়ে বিয়ে আবার আব্বা দিয়ে গেছে আরবাজের সাথে। তার মানে আব্বা ইচ্ছে করেই সম্পত্তিটা এভাবে ভাগ করেছে, যেন আরবাজ আরও সে এক থাকতে পারে। অথচ আজ তার একটা ভুলের কারণে তার মেয়ে ছিটকে পড়তে যাচ্ছিল আরেক দিকে। কিন্তু লায়লা তাকে একবারও বলল না কেন যে বিনতি বাবুর সাথে তার কথা হয়েছে? জাহেদ আলী আরশির ফোন রেখে উঠে স্ত্রীর কাছে গেল। এই, আমার ফোন কো? এতক্ষণ পরে আবার আইসেন ফোনের খবর নিয়া? আপনার ফোন আমি কি জানি? বিনতি বাবুর সাথে শেষবার কে কথা কইছে, তুই না মই? লায়লা মনে মনে চমকে গেল। তাছাড়া স্বামীর মুখে তুই শব্দটাও ওয়ার্নিং বেলের কাজ করছে। লায়লা বেশ বুঝতে পারছে যেভাবে হোক তার স্বামীর কানে বিয়ের খবরটা গেছে, তাই তার মেজাজ এখন খারাপের দিকে। লায়লা আপোষের সুরে বলতে চেষ্টা করলো, এত কাজকামের ভিড়ে আমার কি মাথা ঠিক আছে? ফোন করে রাখছি না রাখছি, ববু তোমারে কয় নাই আব্বাজান যে আরুষির বিয়া আরবাজির লগে দিয়া গেছে? কইছে, কইলে কি? হেসব বিয়া কি বিয়া? আইনে তার কোনো দাম আছে? বহুত আইন বুঝোস মনে হয়। আমার জনের মায়াডারি যে তার মতামত ছাড়া আজই বিয়ে দেবার ঘাড়াইছস, এটা কোন আইনে আছে ক দেখি? দুজনের ভাগ বেতন দুটার এক পর্যায়ে জাহেদ আলী পাত্রপক্ষের ঘটককে ডেকে বলল, আমার মেয়ের শরীর ভালো না, আজ এ বিয়ে হবে না, পরে আপনাদেরকে প্রয়োজনে খবর দেব। পাত্রপক্ষ একে অপরের মুখ চাওয়াচাড়ি করতে লাগলো। জাহেদ আলী বলল, বিশ্বাস না হলে আপনি গোর একজন মহিলারে ভেতরে পাঠায় দেখে আসতে কন। আমার মেয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। লায়লার হতবাক দৃষ্টির সামনে দিয়ে পাত্রপক্ষ বিদায় নিয়ে লায়লার আগে অগ্নিশর্মা হয়ে বলল, এই রইল তোমার সংসার, তুমি আর তোমার মেয়ে থাও। আমি গেলাম আমার বাপের বাড়ি। জাহেদ আলী লুঙ্গি ঝাড়া দিয়ে বলল, জলদি যা, আর আবি না কইলাম।
ওখানেই থাকবি। দেহি তোর ভাই ভাবিরা কয়দিনে তোরে রাখে। যা বাইর হ। লাইলার চোখ থেকে এবার আগুনের বদলে পানি দেখাই দিল। তুমি এইটা করবে পারলা আরশির বাপ? আরো আগে কওনের কাম আসিল। দুই হাত মাথার নিচে দিয়ে শুয়েছিল আরবাজ। আরশিকে কি ওরা দেখে গেছে, নাকি আরশি তার কথা রেখেছে? যায়নি পাত্রপক্ষের সামনে। এসব জানতে হলে আরশির সাথে কথা বলতে হবে। আরবাজ উঠে ফোনটা হাতে নিল। কিছুক্ষণ চেয়ে রইল ফোনটার দিকে। আরশিকে ফোন করাটা কি ঠিক হবে? তাদের সম্পর্ক কোনো পর্যায়ে নেই। সে এখন আরশির মাহারাম নয়। তাহলে ফোন করাটা কি ঠিক হবে? গুণাগার হবে না তো? এমন সময় আরবাজের হাতের ফোনটা বেজে উঠল। আরবাজ চমকে তাকালো। আরুষি নাম্বার। আরুষি কি সত্যি তাকে ফোন করেছে? সমস্ত শর্ত ভুলে গিয়ে দ্রুত ফোন রিসিভ করলো আরবাজ। আসসালামু আলাইকুম। তা কেমন আছো বাবা? জাহেদ আলীর কণ্ঠ অন্যদিনের চেয়ে আজ একেবারে আলাদা। আরবাজ কিছুটা হকচকে গিয়ে উত্তর দিল। জাহেদ আলী বললেন, আমি এইমাত্র কিছুক্ষণ আগেই সব জানতে পারলাম রে বাপ। তুমিও তো সেদিন কিছু কইলা না। যাই হোক, বড় ভাইজান কি বাড়িতেই আছে? আমি ওনার লগে একটু কথা কমো। এদিকে আরশি জ্বরে পড়ে কাতরাইতেছে। কোন দিকে যায়? কি হয়েছে আরশির? জ্বরে মা আমার কাহিল হয়ে পড়েছে। আমি লুৎফর ডাক্তারের কাছে নিয়ে আসতেছি। ফোন রেখেই সদরে ছুটলো আরবাজ। আধা ঘন্টার মধ্যে ডাক্তারকে জাহেদ আলী বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে আসছিল আরবাজ। এমন সময় জাহেদ আলী তার কাঁধে হাত রেখে তাকে থামালো। আরবাজ চাচার দিকে তাকাতেই জাহেদ আলী এক অচেনা আবেগে ভাইবুকে জড়িয়ে ধরলেন শক্ত করে। আমা করে মাফ করে দিস বাজান। আরবাজ পরম প্রশান্তিতে দুচোখ বুজিয়ে রবের দরবারে হাজার শুকর আদায় করল। বিনতি আর থাকতে পারিনি। পরদিন সকাল হতে না হতেই সে শাহেদ আলীর বাসায় এসে পৌঁছালো। এত সাত সকালে বোনকে দেখে শাহেদ আলী ও রাহেমা দুজনেই কিছুটা বিস্মিত হলেও ব্যাপারটা বুঝতে পারলেন। রাহেমা ছেলের মুখে সবই শুনেছেন। বিনতি চোখের পানি মুছে ভাইকে বলল, আমি তখন আব্বার লগে সাই দিছিলাম আরশির দিক চায়া। মেয়েটার মাথার উপর তোমরা চাচা চাচি দুজনেই বাপমা হইয়া থাকবা এই আশায়। কিন্তু নানান ঝামেলায় কথাটা আর কওয়া হয়নি। কথাটা না বইলা ভুল করছো বাবু। অনেক বড় একটা অঘটন ঘটতে যাইতেছিল। আমার পোলা তো আছেই, আরো সেটার মনও ভাঙ্গা যাইতো। যাই হোক, আল্লাহ যখন শেষ মুহূর্তে ভুল ভাঙাইছে, তাহলে আর দেরি করে লাভ নাই। আজই জাহিদের লগে কথা কইতে হইব। আমি নিজে আয়সা পড়ছি ভাইজান। জাহেদ আলীর কণ্ঠ শুনে শাহেদ আলী আর রাহিমা দুজনেই অবাক হয়ে তাকালো। আমারে মাফ করে দেন ভাইজান। কত বেয়াদবি করছি আপনার লগে। এইসব কথা এখন বাদ দে। কেমনি কি করবি সেইটা ক। বিয়ে আইজি হইব। শাহেদ আলী জোরের সাথে বলেন। লাইলা লাজুক মুখে অদূরে দাঁড়িয়েছিল। তাকেও হাত ধরে টানলো রাহিমা। আরশি মা মরা মেয়ে। ওরে কষ্ট দিয়া আমরা কেউ সুখী হইতাম না লাইলা। আমার ভুল হয়ে গেছে বুবু, মৃদুস্বরে বলল সে। সন্ধ্যের পরপরই কাজী সাহেব এসে পড়ল। সবার সহাস্য উপস্থিতিতে বিয়ে পড়ানো হলে আরবাজের স্মৃতিতে ঠিক আরেকটি দিনের কথা মনে পড়ে গেল। সেই দিন আরশি বিনতির কোলে বসেছিল আর বারবার আরবাজের কোলে আসতে চাচ্ছিল। মনে পড়তে আনমনে হেসে ফেলল আরবাজ। সেই দিন থেকে আজ অব্দি আরশি তার মনের ভেতরে আসন গেড়ে বসে আছে। বিয়েটা না হলে যে কি হতো তার ভাবতে পারে না আরবাজ। আয়নায় আরশির মুখ দেখার সময় দুজনের প্রথম চোখাচোখি হলো। আরশি চোখ নামিয়ে নিল। সে আজ রাহিমার দেওয়া তার বিয়ের শাড়ি আর গহনা পরেছে। অন্যরকম সুন্দর লাগছে তাকে। গত রাতের ওষুধ খেয়ে জ্বরটা অনেকটাই কমে গেছে। তবু আরবাজ ঘরে ঢুকতে সালাম দিয়ে প্রথমে ওর কপালে হাত রাখলো। স্বাভাবিক ভঙ্গিতে, তোমার জ্বর এখন কেমন? নেই বললেই চলে। আরও সেও স্বাভাবিক সুরেই উত্তরটা দিলেও আরবাজের ছয় সে কেঁপে উঠল। আরশি সরে যেতে গেলে আরবাজ ওর হাত ধরে কাছে টানলো। দুহাতে আরশির মুখখানে তুলে ধরে বলল, অবশেষে পেলাম তোমাকে। আরশি নিজের মাথাটা আরবাজের বুকে ঠেকিয়ে বলল, গত কদিন ধরে অনেক দোয়া করেছি আমার জন্য, দুজনের জন্য। আমাদের দোয়া কবুল হয়েছে। হুম। হুম। উহু। না। তোমার কথা শুনতে চাই আজ, সেই ছোটবেলার মতো। কত কথা যে বলতে তুমি। আরবাজ আরশির কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল। আরশি মুচকে হাসতে গিয়েও হঠাৎ চমকে উঠল। আরবাজুকে আচমকায় পাজাগোলা করে কোলে তুলে নিয়েছে। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় ওদের খামারটা আরো প্রসার লাভ করেছে। এই অঞ্চলে এটাই সবচেয়ে বড় খামার বাড়ি। লোকজন এখন আরশি খামার বাড়ি বললে এক নামেই চেনে। আরশি নিজেও এখন খামারের কাজে আরবাজকে যথেষ্ট সাহায্য করে, তবে গরুর প্রতি ভয়টা এখনো কাটিয়ে উঠতে পারেনি। আরবাজ অবশ্য প্রতিদিনই ওর ভয় ভাঙানোর চেষ্টা করে যাচ্ছে। ওদের দুজনের বোঝাপড়াটাও চমৎকার। আরবাজ খামারের কাজে শত ব্যস্ত হলেও দিনে ৪-৫ বার আরশির সাথে এসে দেখা করে যাবে। আরশিকে না দেখলে নাকি ওর অস্থির লাগে। আজও রান্না শেষে শ্বশুর শাশুড়ির ভাত বেড়ে দিয়ে গোসল সারবে বলে নিজের রুমে আসতে দেখলো আরবাজ এসে বসে আছে। ওর সাথে নাকি খুব জরুরি কথা আছে। আরশিকে পাত্তা না দিয়ে ড্রয়ার থেকে কাপড় বের করতে লাগলো।
আপনার জরির কথা আমার জানা আছে। এরকম করলে মানুষ কি বলে বলুন তো? সবাই আপনাকে স্টোন ডাকবে। ডাকুক। এই স্টোন শব্দটাই তো ভুল। স্টোন মানে বউ পাগল, তাই তো? আমাদের সমাজে বইয়ের জন্য স্বামীর সংবেদনশীল হওয়াকে অপরাধ বলে মনে করা হয়। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের হাতে হাতে সাথে সাথে কাজ করে দিতেন, তাদের সাহায্য করতেন, তাদের নিয়মিত সময় দিতেন। এগুলো কেউ করলে সে পুরুষ সমালোচিত হবে, বলল আরশি। আরবাজ মৃদু হেসে বলল, দেখো, গোটা পৃথিবীতে একমাত্র তুমি সেই মেয়ে যে আমার জন্য হালাল। আমার সমস্ত আবেগ তো কেবল তোমার জন্যই তো জমা রাখবো। এতে স্টোন বলার কি আছে বুঝি না। আমাদের সমাজে সবকিছু উল্টো পথে চলছে। স্বামী স্ত্রীর অনুরক্ত হলেও দোষ, আবার স্ত্রী স্বামীর একা হয়ে থাকবে, তার জন্যই সাজবে, তারই আনুগত্য করবে, সেটাও সমাজে চোখে কাটার মতো বিধে। সে স্ত্রী নাকি পরাধীন? কিছুটা বিরক্তি নিয়ে বলল আরবাজ। আরো সে শুনে মুচকি আসলো। আরবাজ ফিরে বলল, তুমি কি জানো, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন স্বভাবের মহিলা উত্তম। তিনি বললেন, যখন স্বামী তার দিকে তাকায় তখন সে তাকে আনন্দ দেয়, এবং যখন তাকে কোনো কাজে নির্দেশ দেয় তখন যথাযথভাবে তা পালন করে। আর সে নিজের ব্যাপারে এবং তার মাল সম্পদের ব্যাপারে এমন কোনো কাজ করে না যা স্বামী না পছন্দ করে। অথচ বর্তমান সময়ে ঠিক এই কাজগুলো যে নারী ঠিকঠাক মতো করবে, সেই প্রচলিত অর্থে পরাধীন, বন্দিনী। আরও সেই দুপায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে দুহাতে আরবাজের গলা জড়িয়ে ধরে ওর থুতনিতে চুমু খেয়ে বলল, আমি স্বাচ্ছন্দ্যে এই ছেঁচা বন্দিত্ব মেনে নিলাম। আমি চিরজীবন আপনার প্রেম জালে বন্দী হয়েই থাকতে চাই। আরবাজ প্রত্যুত্তরে আরুষির কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আর কেউ না জানুক, আমি তো জানি তুমি বন্দিনী নও, তুমি আমার হৃদয় রাজ্যের রানী। সমাপ্ত।